Glimpses of World History, জওহরলাল নেহরু, পৃষ্ঠা 657। পাঠ করছি হাসানুল জামান। 21শে মার্চ 2022, রাত 10:51, সোমবার। চিঠি নম্বর 153, 14 এপ্রিল 1933। চীনের উপর জাপানের জুলুম। এদিকে যখন মহাযুদ্ধ চলছে, দূর প্রাচ্যে তখন কতগুলো ব্যাপার হচ্ছিল, তাদের কথা আমাদের জানা দরকার। অতএব আমি এবার তোমাকে নিয়ে যাব চীন দেশে। চীন সম্বন্ধে আমার শেষ চিঠিতে আমি তোমাকে বলেছি কি করে সেখানে একটি প্রজাতন্ত্র স্থাপিত হলো এবং তারপরে আবার কিভাবে সব বিঘ্ন বিপত্তির সৃষ্টি হলো। সম্রাটকে পুনরায় সিংহাসনে প্রতিষ্ঠিত করবার চেষ্টাও অনেকবার হয়েছিল, সে চেষ্টা সফল হলো না। কিন্তু সমগ্র দেশ জুড়ে প্রজাতন্ত্র তার অধিকার বিস্তৃত করতে পারল না, বা বলা যায় কোনো একটি সরকারই সে কাজ করে উঠতে পারল না। সেই থেকে শুরু করে আজও পর্যন্ত চীনে এমন কোনো কর্তৃপক্ষ দেখা দেয়নি যে চীনের সমস্ত স্থানে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। কয়েক বছর এই দেশে দুটি প্রধান সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর এবং দক্ষিণ চীনের সরকার। দক্ষিণে ডক্টর সুন ইয়াতসেন আর তার জাতীয়তাবাদী দল কুওমিন্টাং প্রধান ছিলেন। উত্তরে শাসন করছিলেন ইউয়ান শি কাই। তারপরেও পরপর কয়েকজন সেনাপতি এবং সামরিক কর্মচারী সে অঞ্চল শাসন করেন। এই দুঃসাহসী রণবিশারদদের বলা হতো টুচুন। এখনো এরা এই নামেই পরিচিত। সম্প্রতি কয়েক বছর যাবৎ এরা চীন দেশের পক্ষে অভিশাপ স্বরূপ হয়ে উঠেছে। চীনের তখন কাজেই সঙ্গীন অবস্থা। দেশের মধ্যে একটানা বিশৃঙ্খলা রাজত্ব চলছে, তার উপর আবার আছে গৃহযুদ্ধ। উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বী টুচুনদের মধ্যে প্রায় মারামারি লেগে যাচ্ছে। সাম্রাজ্যবাদীদের পক্ষে চক্রান্ত বিস্তারের সে এক পরম সুযোগের মুহূর্ত। একবার এ পক্ষকে বা টুচুনকে, একবার ও পক্ষকে বা অন্য একজন টুচুনকে সাহায্য করে করে দেশের মধ্যেকার কলহকে টিকিয়ে রাখা এবং সেই ফাঁকে নিজেদের কিছু লাভ গুছিয়ে নেওয়ার সুযোগ। তোমার সেই মনে আছে, ভারতবর্ষে ইংরেজরা এইরকম করেই নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। এখানে ইউরোপের জাতিরা এই সুযোগের সদ্ব্যবহার করলো, চক্রান্ত বিস্তার করতে এবং একজন টুচুনকে আরেকজনের বিরুদ্ধে উস্কে তুলতে শুরু করলো। কিন্তু অল্প দিনের মধ্যেই তারা নিজেদের ঘরোয়া বিপদ আর বিশ্বযুদ্ধ নিয়ে বিব্রত হয়ে পড়ল। বাধ্য হয়েই দূর প্রাচ্যে এদের এইসব কার্যকলাপ বন্ধ হয়ে গেল। জাপানের বেলায় কিন্তু তা হলো না। মহাযুদ্ধের বড় বড় যুদ্ধ বিগ্রহ যা কিছু সে সবই ঘটেছে বহু দূর দেশে। জাপান দেখলো চীনে তার পুরনো নীতি আবার সে স্বচ্ছন্দে এবং নির্ভয়ে অনুসরণ করতে পারে। বাস্তবিক পক্ষে তখনই সে কাজ করবার সুযোগ তার পক্ষে আগের চেয়েও বেশি, কারণ অন্যান্য সমস্ত জাতি অন্যত্র ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। তার কাজে বাধা দিতে তারা আসবে এমন কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। জাপান জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সে শুধু চীন এ চিয়াও চাও জার্মানদের ইজারা মহল হস্তগত করবার এবং তারপরে চীন দেশের মধ্যে আরো বেশি দূর ঢুকে পড়বার মতলবে। চীন সম্বন্ধে জাপানের কূটনীতি গত 20 বছর যাবৎ আশ্চর্য রকম এক পথে চলেছে। সেনাবাহিনীকে আধুনিক শিক্ষা এবং সজ্জায় বিকশিত করবার এবং দেশে শিল্প প্রগতি প্রতিষ্ঠিত করবার সঙ্গে সঙ্গে জাপান স্থির করল চীনকে তার হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তার প্রভাব প্রতিপত্তি এবং ব্যবসা বাণিজ্য বাড়াবার জন্য জায়গা চাই। কোরিয়া এবং চীন দুটি তার হাতের কাছে এবং দুটি দুর্বল দেশ, অতএব সেখানে গিয়ে প্রভুত্ব আর শোষণ চালাবার লোভ জাপানের হওয়াই স্বাভাবিক। প্রথম চেষ্টা সে করলো 1894-95 সালে চীনের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে। সে যুদ্ধে তার জয় হলো, কিন্তু যতখানি সে আশা করেছিল ততখানি স্থল দখল করে নিতে সে পারল না।
ইউরোপের কয়েকটি জাতি তাকে এসে বাধা দিল। তারপর এলো একটি কঠিনতর সংগ্রাম, 1904 সনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধেও সে জয়লাভ করলো। কোরিয়া এবং মাঞ্চুরিয়ায় দৃঢ় আসন প্রতিষ্ঠিত করে বসল। এর অল্পদিন পরেই কোরিয়াকে সে দখল করে নিল। কোরিয়া জাপান সাম্রাজ্যের একটি অংশে পরিণত হলো। মাঞ্চুরিয়া কিন্তু তখনও চীনেরই অংশ বলে গণ্য রয়ে গেল। চীনের পূর্ব অঞ্চলের 3টি প্রদেশ নিয়ে মাঞ্চুরিয়া গঠিত। তার নাম উল্লেখ করা হয় তাই বলি। জাপানিরা শুধু রাশিয়ার সেখানে যে ইজারা সত্ত্ব ছিল সেইটা দখল করে দিল। রাশিয়ানরা যে রেলপথটি তৈরি করেছিল তার নাম অ্যাকচুয়ালি ছিল চাইনিজ ইস্টার্ন রেলওয়ে। জাপানিরা এটিকেও হস্তগত করলো। এর নাম বদলে রাখা হলো সাউথ মাঞ্চুরিয়ান রেলওয়ে। এবার জাপান মাঞ্চুরিয়াকে বেশ চেপে ধরবার উদ্যোগ শুরু করলো। চীন লোকসংখ্যা অত্যন্ত বেশি। ইতিমধ্যে এই রেলওয়ে কল্যাণে চীনের অন্যান্য সমস্ত অঞ্চল থেকে বহু লোক এখানে চলে এসেছে। বহু চীনা কৃষকও এসে উপস্থিত হচ্ছে। মাঞ্চুরিয়াতে সোয়াবিন বলে একরকম বরবটি খুব ভালো ফলত। এই বরবটির অনেক ভালো গুণ আছে বলে পৃথিবীর সর্বত্রই এর চাহিদা বেড়ে গেল। এই বরবটি থেকে নানা রকমের জিনিস তৈরি হতে পারে। তার মধ্যে প্রধান একটি হচ্ছে এক রকমের তেল। এই সোয়াবিন চাষের উপলক্ষেও বাইরে থেকে বহু লোক আমদানি হতে লাগলো। অর্থাৎ জাপানিরা যখন উপরে এসে চেপে বসে মাঞ্চুরিয়ার অর্থনৈতিক জীবনটাকে সম্পূর্ণরূপে নিজের আয়ত্ত করে নিতে চেষ্টা করছে, ঠিক সেই সময়ই ওদিকে দক্ষিণ চীন থেকে চীনেরা ঝাঁকে ঝাঁকে এসে দেশটাকে ভর্তি করে ফেলল। এই চীনা কৃষক এবং অন্যান্য আগন্তুকদের সমুদ্রের পুরনো কালের মাঞ্চু বাসিন্দা কজন একেবারে ডুবে তলিয়ে গেল। সংস্কৃতি এবং মনোভাবের দিক থেকে তারা নিজেরাই পুরোদস্তুর চীনবাসী বনে গেল। চীনে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে, এটা জাপানের ঠিক পছন্দ হয়নি। চীনের শক্তি যাতে বাড়তে পারে এমন সকল ব্যাপারেই তার আপত্তি। তার সমস্ত কূটনৈতিক কালেরই লক্ষ্য ছিল চীন যাতে সুসংহত হয়ে একটি শক্তিমান রাষ্ট্র হয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করা। অতএব জাপান মহা উৎসাহে এক টুচুনকে অন্য টুচুনের সঙ্গে লড়তে সাহায্য করতে লাগলো, যেন দেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলাটা বেশ বজায় থাকতে পারে। চীনের নবীন প্রজাতন্ত্রের সামনে তখন অনেক বিরাট বিরাট সমস্যা। সে শুধু বিশ্বশক্তি সরকারের হাত থেকে রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়ার প্রশ্নই নয়, কেন্দ্রীয় সরকার বলতে তখন প্রায় কিছুই নেই। কাজেই কেড়ে নেওয়ার মতো রাজনৈতিক ক্ষমতা ও বিশেষ কিছুই ছিল না। সে ক্ষমতা এদেরই তখন গড়ে নিতে হবে। প্রাচীন চীন নামে শুধু একটা সাম্রাজ্য, আসলে এটা ছিল বহু সংখ্যক স্বাধীন অঞ্চলের একটা সমন্বয়। তাদের মধ্যে পরস্পর বন্ধনও অতি শিথিল। প্রদেশগুলি অল্প বিস্তর স্বাধীন, এমনকি শহর এবং গ্রামগুলোও তাই। কেন্দ্রীয় সরকার বা সম্রাটের প্রভুত্ব এরা মুখে স্বীকার করত, কিন্তু স্থানীয় ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ করতে সে সরকার যেত না। এককেন্দ্রিক রাষ্ট্র বলতে আমরা যা বুঝি তাতে রাষ্ট্রীয় ক্ষমতা এবং বাস্তবিক শাসন কর্তৃত্ব একটি কেন্দ্রে এসে সুসংহত হয়ে থাকে। দেশ শাসনের বিভিন্ন বিষয়ের মধ্যেও একটা ঐক্য থাকে, সেরকম কিছুই ছিল না এখানে। পাশ্চাত্য জগতের শিল্প বাণিজ্য আর সাম্রাজ্যবাদীদের লোভের ধাক্কায় এই শিথিল বন্ধন রাষ্ট্রটাই রাষ্ট্রনীতির ভাষায় ভেঙে পড়েছিল। চীন বুঝল তাকে যদি এই ধাক্কা সামলে আবার বেঁচে উঠতে হয়, তবে তার একমাত্র উপায় হচ্ছে চীন দেশকে একটি শক্তিমান এক কেন্দ্রায়ত্ত রাষ্ট্রে পরিণত করা। তার সর্বত্র ঠিক একই প্রকারের শাসন ব্যবস্থা প্রচলিত থাকবে। অতএব নবজাত প্রজাতন্ত্র ঠিক এই রকমের একটি রাষ্ট্র সৃষ্টি করতে চাইল। এ কাজে দেশের পক্ষে একটা নতুন জিনিস, সুতরাং এই কাজ সম্পন্ন করতে প্রজাতন্ত্রকে নানা রকম কঠিন সমস্যায় পড়তে হলো। দেশে তখন বার্তা চলাচলের ভালো ব্যবস্থা নেই, ভালো রাস্তাঘাট রেলওয়ে নেই, দেশে রাজনৈতিক ঐক্য স্থাপনের পথে এগুলোই হয়ে দাঁড়িয়েছে অতি প্রকাণ্ড বাধা। রাজনৈতিক ক্ষমতা যাকে বলে, অতীতকালের চীনাবাসীরা তাকে তেমন একটা দরকারি বস্তু বলেই মনে করত না। তাদের সে বিরাট সভ্যতার সমস্তটাই দাঁড়িয়েছিল তার সংস্কৃতিকে আশ্রয় করে। মানুষের প্রতি তার শিক্ষা ছিল সুন্দর সুষ্ঠু জীবনযাপনের উপায়। পৃথিবীতে তার সমকক্ষ শিক্ষা আর কোথাও কোনোদিন দেখা যায়নি। নিজেদের এই প্রাচীন সংস্কৃতি তাদের সমগ্র চেতনাকে এমনই আচ্ছন্ন করে রেখেছিল যে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোটা যখন একেবারেই ভেঙে পড়লো, তখনও তারা সেই প্রাচীন সংস্কৃতির ধরন ধারণকেই আঁকড়ে ধরে বসে রইল। জাপান নিজের ইচ্ছা মতেই পাশ্চাত্য শিল্পনীতি এবং পাশ্চাত্য রীতিনীতি গ্রহণ করে নিয়েছিল, অথচ মনে প্রাণে সে তখন সমস্ত সামন্ত প্রথারই উপাসক হয়ে রয়ে গেছে। চীন সামন্ত প্রথায় বিশ্বাসী নয়,
তার মন ভরা ছিল যুক্তিবাদ আর বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা দিয়ে। বিজ্ঞান আর শিল্পের ক্ষেত্রে পাশ্চাত্য জগৎ যে বিপুল প্রগতি দেখাচ্ছে তার দিকে সে ব্যাকগ্রাউন্ডে তাকিয়েছিল। কিন্তু তবু জাপানের মতো সে সভ্যতাকে নিজস্ব করে নিতে চীন ছুটে গেল না। অবশ্য সে করতে যাবার পথে বাধাও তার অনেক, জাপানের সে বালাই নেই। কিন্তু তা ছাড়াও প্রাচীন সংস্কৃতির সঙ্গে যোগসূত্র ছিন্ন হয়ে যেতে পারে এমন কিছু করতে যেতেই তার মনে দ্বিধা ছিল। চীনের মন ছিল দার্শনিকের মন। দার্শনিকরা তাড়াহুড়ো করে কাজ করেন না। তার মনের মধ্যে অবশ্য তখন তুমুল তোলপাড় চলছিল, আজও চলছে, কারণ তার সামনে যে সমস্যাগুলো এসে দাঁড়িয়েছিল তাকে বিব্রত করে তুলছিল, সেগুলো শুধু রাজনৈতিক সমস্যায় নয়, অর্থনৈতিক, সমাজনৈতিক, বুদ্ধিবৃত্তি, শিক্ষা দীক্ষা প্রভৃতি সকল ব্যাপারই তাকে সমস্যায় পড়তে হচ্ছিল। তারপর আবার চীন বা ভারতবর্ষের মতো বিশাল দেশের পক্ষে তার এই বৃহৎ আয়তন থেকেই বহু সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এরা দেশ হয়েও আসলে এক একটা মহাদেশের সামিল। একটা মহাদেশের মতোই এদের গুরুভার দেহ, সে দেহ সামলে নিয়ে নড়াচড়া সোজা নয়। হাতি যখন আছাড় খায় আবার উঠে দাঁড়াতে তার সময় লাগে। বিড়াল বা কুকুরের মতো এক লাফে উঠে দাঁড়ানো তার সাধ্যের বাইরে। বিশ্বযুদ্ধ শুরু হতেই জাপান মিত্রপক্ষের সঙ্গে যুদ্ধ, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কিয়াওচাও দখল করে নিল সে। তারপর শান্তং প্রদেশের উপর দিয়ে দেশের মধ্যে বাহু বিস্তার করতে শুরু করলো। এই শান্তং প্রদেশেই কিয়াওচাও অবস্থিত। জাপানের এই অগ্রগতির মানেই হলো জাপানিরা খাস চীন দেশের উপর অভিযান করেছে। জার্মানির সঙ্গে যুদ্ধ বিগ্রহের কোনো কথাই উঠল না, কারণ এই অঞ্চলের সঙ্গে জার্মানির কোনো সম্পর্ক নেই। চীন সরকার খুব ভদ্রভাবে তাদের অনুরোধ জানালো, ফিরে যাও। জাপানিরা শুনে বলল, এত যে রাষ্ট্রটা, তারা তৎক্ষণাৎ একটি সরকারি চিঠি চীনের কাছে দাখিল করলো, তাতে তাদের 21 দফা দাবি জানানো হয়েছে। 21 দফা দাবি একটা বিখ্যাত ব্যাপার হয়ে উঠল। এখানে আমি সে দাবিগুলো উল্লেখ করব না। এর সোজা কথাটা ছিল, চীন দেশের সমস্ত রকমের অধিকার এবং সুযোগ সুবিধা জাপানকে ছেড়ে দিতে হবে, বিশেষ করে মাঞ্চুরিয়ায়, মঙ্গোলিয়ায় আর শান্তং প্রদেশে। এই দাবিগুলো সমস্ত মেনে নিলে চীন বস্তুত জাপানের একটা উপনিবেশে পরিণত হয়ে যায়। উত্তর চীনের কর্তৃপক্ষের গায়ে জোর নেই, তারা এই দাবিতে আপত্তি জানালেন, কিন্তু জাপানের সেনা দুর্ধর্ষ, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েই বা তারা কি করবেন। তারপর আবার উত্তর দেশের এই চীন সরকারটিকেও তার নিজের প্রজারাই বিশেষ ভালোবাসত না। যাই হোক, একটি কাজ এরা করলেন, তাতে চীনের খুব উপকার হলো। জাপানিদের দাবিগুলো এরা বাইরে প্রকাশিত করে দিলেন, তার ফলে সঙ্গে সঙ্গে সমস্ত চীনে তার একটা প্রকাণ্ড প্রতিবাদ ধ্বনিত হয়ে উঠল। অন্যান্য বৃহৎ জাতি তখন যুদ্ধ করতে ব্যতিব্যস্ত, তবু তারা পর্যন্ত এতে অত্যন্ত চঞ্চল হয়ে উঠল। আমেরিকা তো বিশেষ করে আপত্তি প্রকাশ করলো। এর ফলে জাপান তার কতগুলো দাবি প্রত্যাহার করলো এবং তার কতগুলোর বহর হ্রাস করলো। বাকিগুলোর জন্য অবশ্য চীন সরকারের উপর সে জোর জুলুম চালাতে লাগলো। বাধ্য হয়ে 1915 সালের মে মাসে চীন সরকার সেগুলি মেনে নিলেন। এর ফলে চীনের সর্বত্র প্রবল জাপান বিদ্বেষী মনোভাবের সৃষ্টি হয়ে গেল। 1917 সালের আগস্ট মাসে যুদ্ধ শুরু হওয়ার 3 বছর পরে চীনও মিত্রপক্ষের সঙ্গে যোগ দিল, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এটা প্রায় একটা হাসির ব্যাপার। জার্মানিকে কোনো আঘাত হানবার সাধ্য চীনের ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল মিত্রপক্ষের সঙ্গে একটা সদ্ভাব স্থাপন করা এবং জাপানের আরো দৃঢ়তর আলিঙ্গন থেকে নিজেকে রক্ষা করা। এর অল্পদিন পরেই 1917 সালের নভেম্বর মাসে এলো বলশেভিক বিপ্লব। এই বিপ্লবের ফলে উত্তর এশিয়ার সর্বত্রই নিদারুণ বিশৃঙ্খলা দেখা দিল। সোভিয়েত এবং সোভিয়েত বিরোধীদের সংগ্রামের একটা রণক্ষেত্র হলো সাইবেরিয়া। রাশিয়ার শ্বেত দলের সেনাপতি কোলচাক সাইবেরিয়াতে আশ্রয় নিয়ে সেখান থেকে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ চালাতে লাগলেন। সোভিয়েতের জয়লাভ দেখে জাপানের ভয় ধরল। সে একটি বৃহৎ সেনাবাহিনী সাইবেরিয়াতে পাঠিয়ে দিল। ব্রিটিশ এবং আমেরিকান সেনাও পাঠানো হলো সেখানে। কিছুকালের মতো সাইবেরিয়া এবং মধ্য এশিয়াতে রাশিয়ার প্রভাব প্রতিপত্তি বলতে কিছুই রইল না। এইসব অঞ্চলে রাশিয়ার সমস্ত মানমর্যাদা একেবারে নিঃশেষে লুপ্ত করে দিতে ব্রিটিশ সরকার প্রাণপণ চেষ্টা করলেন। মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে কাশগড়ে ব্রিটিশরা একটি বেতার ঘাঁটি স্থাপন করলো। সেখান থেকে বলশেভিকদের বিরুদ্ধে নানা রকমের প্রচার কার্য চালাতে লাগলো। মঙ্গোলিয়াতেও সোভিয়েতের সমর্থক এবং সোভিয়েতের বিরোধী লোকদের মধ্যে একটা প্রচন্ড সংগ্রাম হলো। অনেকদিন আগে 1915 সনে মহাযুদ্ধ তখন চলছে। মঙ্গোলিয়া একটি কাজও করেছিল, যার শাসিত রাশিয়ার সাহায্যে সে চীন সরকারের কাছ থেকে অনেকখানি স্বায়ত্তশাসনের অধিকার আদায় করে নিয়েছিল। তখনও কিন্তু চীনই তার উপরস্থ প্রভু হয়ে রইল। আবার মঙ্গোলিয়ার বৈদেশিক সম্পর্কের দিক থেকে রাশিয়াকেও সেখানে দাঁড়াবার ঠাঁই দেওয়া হলো। এক আশ্চর্য ব্যবস্থা।
সোভিয়েত বিপ্লবের পরে মঙ্গোলিয়াতেও গৃহযুদ্ধ বাঁধল। 3 বছর বা তারও বেশি দিন সংগ্রাম চালিয়ে শেষে সেখানকার স্থানীয় সোভিয়েতরাই সে যুদ্ধে জয়লাভ করল। বিশ্বযুদ্ধের পরে যে শান্তি সম্মেলনটা বসলো তার কথা এখন পর্যন্ত তোমাকে কিছু বলিনি, তার সম্বন্ধে আলোচনা আমি আর একটু চিঠিতে করবো। কিন্তু একটি কথা এখানে বলতেই পারি, এই সম্মেলনে যে বৃহৎ জাতিগুলো উপস্থিত ছিল তার মানেই বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স আর আমেরিকা যুক্তরাষ্ট্র এরা সাব্যস্ত করলো চীনের শান্তং প্রদেশটি জাপানকেই এরা উপহার দেবে এবং মহাযুদ্ধের ফলে মিত্রশক্তি বর্গের অন্যতম চীন তার দেশের একটি অংশ ছেড়ে দিতে বাধ্য হলো। এর কারণ হলো যুদ্ধের সময় নাকি ইংল্যান্ড, ফ্রান্স আর জাপানের মধ্যে কি একটা গোপন সন্ধি হয়েছিল, কিন্তু কারণ এর যাই থাক চীনের উপর এই যে কদর্য চালাকি এরা খেললো তার ফলে চীনের জনসাধারণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। পেকিং সরকারকে তারা জানিয়ে দিল সরকার যদি এটা স্বীকার করে নেন তবে তারা দেশে বিপ্লব ঘটিয়ে ছাড়বে। জাপানের পণ্য এরা একেবারে বর্জন করে বসল। বহু জায়গাতে জাপানিদের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামাও শুরু হলো। চীন সরকার, এই নাম দিয়ে আমি বোঝাচ্ছি উত্তর অঞ্চলের পেকিং সরকার, এটাই এখন প্রধান। সন্ধিপত্র স্বাক্ষর করতে অস্বীকার করলেন। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে একটি সম্মেলন হলো। সেখানে এই শান্তং এর প্রশ্নটি আবার উঠল। এই সম্মেলনটা হচ্ছিল দূর প্রাচ্যের সমস্যার সঙ্গে পৃথিবীর যত জাতির স্বার্থ জড়িত আছে তাদের সকলকে নিয়ে। এদের আলোচনার বস্তু ছিল প্রত্যেকের নৌবহরের শক্তির পরিমাণ। 1922 সালের এই ওয়াশিংটন সম্মেলনে চীন এবং জাপান সম্বন্ধে কতগুলো বেশ গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হলো। জাপান শান্তং প্রদেশ চীনকে ফেরত দিতে রাজি হলো। দীর্ঘকাল ধরে এই প্রস্তাবটি চীনকে অত্যন্ত বিক্ষুব্ধ করে রেখেছিল, তার অবসান হলো। সমস্ত জাতিগুলির মধ্যে দুটি খুব জরুরি চুক্তিও সম্পন্ন হলো। এর একটির নাম হচ্ছে চতুর্শক্তি চুক্তি। এটি হয়েছিল আমেরিকা, গ্রেট ব্রিটেন, জাপান এবং ফ্রান্সের মধ্যে। এই 4টি জাতি পরস্পরকে প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত মহাসাগরে এদের যার যত সম্পত্তি আছে পরস্পর তাদের সীমানার মর্যাদা রক্ষা করে চলবেন, অর্থাৎ এরা কেউ অপরের অধিকারে হস্তক্ষেপ করবেন না বলে আশ্বাস দিলেন। অন্য চুক্তিটির নাম ছিল নবশক্তি সন্ধি। সম্মেলনে যে 9টি জাতি যোগ দিয়েছিলেন তারা সকলেই এই সন্ধিতে আবদ্ধ হলেন। এদের নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, হল্যান্ড, পর্তুগাল এবং চীন। এই সন্ধিপত্রের একেবারে প্রথম ধারাটি শুরু হচ্ছে এইভাবে: চীনের সার্বভৌম অধিকার, স্বাধীনতা এবং দেশায়তন ও শাসন ব্যাপারে অক্ষুণ্ণ ক্ষমতার মর্যাদা রক্ষা করিয়া চলা। দেখে বোঝা যায় এই দুটি চুক্তির উদ্দেশ্য ছিল ভবিষ্যতে চীনের উপরে যাতে আর কেউ জুলুম না করে তার ব্যবস্থা করা। এতদিন ধরে সমস্ত জাতিগুলো চীনে ইজারা আদায়, এমনকি তার জমি দখল পর্যন্ত করে নিচ্ছিল। তাদের এই চিরকেলে খেলাকে বন্ধ করে দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছিল। নানাবিধ যুদ্ধোত্তর সমস্যা নিয়ে তখন পাশ্চাত্য দেশগুলো ব্যতিব্যস্ত। তখন চীনের উপর জুলুম করবার মতো অবসরও তাদের নেই। জাপানও এই প্রতিশ্রুতি স্বীকার করে দিল। যদিও বহু বছর ধরে চীনের প্রতি যে নীতি অনুসরণ করে এসেছে এটা তার একেবারেই উল্টো। কয়েকটা বছর যেতে না যেতে স্পষ্ট দেখা গেল এত সমস্ত চুক্তি আর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জাপান তার সেই পুরনো নীতির সামনে সমানে অনুসরণ করে চলেছে এবং জাপান একবার চীন আক্রমণ করলো। আন্তর্জাতিক কূটনীতির ব্যাপারে মিথ্যা ভাষণ আর ভণ্ডামির একটি চমৎকার নির্লজ্জ উদাহরণ হয়ে রয়েছে। পৃথিবীতে কি ঘটছে তার পশ্চাৎপটটা যাতে তুমি বুঝতে পারো সেই জন্য তোমাকে ওয়াশিংটনের সম্মেলনের ইতিহাসটা বলতে হলো। ওয়াশিংটনে যখন সম্মেলন হয়েছিল তার এই কাছাকাছি সময়ে সাইবেরিয়া থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে নেওয়া হলো। সকলে শেষে গেল জাপান। তারপরে স্থানীয় সোভিয়েতরা সামনে এগিয়ে এলো, রাশিয়ার সোভিয়েত প্রজাতন্ত্রের সঙ্গে যোগ দিল। প্রথম থেকে রাশিয়ার সোভিয়েত এগিয়ে গিয়ে চীন সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়েছিল। বলেছিল অন্যান্য সাম্রাজ্যবাদী দেশগুলোর মতো চীনের মধ্যে যেসব বিশেষ অধিকার যার সাথে রাশিয়া দখল করে নিয়েছিল এরা সেগুলো ছেড়ে দিতে চায়। সাম্রাজ্যবাদ আর কমিউনিজম কখনোই একসঙ্গে চলতে পারে না। তাছাড়া প্রাচ্য জগতের সে দেশগুলো দীর্ঘকাল ধরে পাশ্চাত্য জাতিগুলোর শোষণ এবং শাসনে সরিয়ে এসেছে, তাদের প্রতি একটা উদার নীতি সোভিয়েত ইচ্ছে করেই গ্রহণ করেছিল। এটা শুধু সুনীতির দিক থেকেই ভালো কাজ নয়, কূটনীতির দিক থেকেও সুবুদ্ধির কাজ। কারণ এর ফলে প্রাচ্য জগতে সোভিয়েত রাশিয়ার অনেক বন্ধু তৈরি হয়ে গেল। বিশেষ অধিকারগুলো সোভিয়েত ছেড়ে দিতে চাইছিল, তার সঙ্গে কোনো শর্ত সে আরোপ করেনি, ফলে কিছু সে দাবি করছিল না। কিন্তু তা সত্ত্বেও চীন সরকার তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ভয় পেল। পাশে পশ্চিম ইউরোপের জাতিরা তার উপর চটে যায়। তবু শেষ পর্যন্ত রাশিয়া এবং চীনের
প্রতিনিধিদের সঙ্গে একত্রে সাক্ষাৎ হলে 1924 সনে এরা কতগুলো সিদ্ধান্ত স্বীকার করে নিলেন। এই চুক্তির কথা শুনে ফরাসি, আমেরিকান এবং জাপানি সরকার পেকিং সরকারকে তাদের প্রতিবাদ জ্ঞাপন করলো। পেকিং সরকার এত ভয় পেয়ে গেল যে চুক্তিপত্রে তার প্রতিনিধি যে স্বাক্ষর করেছিল সেটাকে পর্যন্ত অস্বীকার করে বসলো। এতখানি দুরবস্থায় বেচারি পেকিং সরকারের দাঁড়িয়েছিল। রুশ প্রতিনিধি তখন সে চুক্তিপত্রের সমস্ত ভাষাটাই কাগজে বার করে দিলেন। তাই নিয়ে প্রকাণ্ড একটা কোলাহল পড়ে গেল। সবাই দেখলো সে চুক্তিপত্রে চীনের প্রতি অতি সম্ভ্রমপূর্ণ এবং ভদ্র ব্যবহার দেখানো হয়েছে, তার সমস্ত অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে। বৃহৎ জাতিগুলোর সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু এর আগে আর কেউ কখনো তা করেনি। বড় একটা জাতির সঙ্গে সমান সমান দাঁড়িয়ে এইটা প্রথম সন্ধি দেখে চীনের প্রজারা উল্লসিত হয়ে উঠলো। বাধ্য হয়ে তখন সরকারকেও সে চুক্তিপত্র স্বাক্ষর করতে হলো। সাম্রাজ্যবাদী জাতিগুলো এতে ক্ষুব্ধ হয়ে হবে, সে তো অতি সহজ কথাই, কারণ এতে তারা তুলনায় অনেকখানি খাটো প্রমাণ হয়ে গেল। সোভিয়েত রাশিয়া উদার হচ্ছে সকলকে দান করছে, আর তারই পাশাপাশি দাঁড়িয়ে তারা তাদের সমস্ত বিশেষ অধিকারকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছে, কিছুতেই একদিন হাতছাড়া করতে চাইছে না। দক্ষিণ চীনের সুন ইয়াতসেন যে সরকার স্থাপন করেছেন তার রাজধানী ছিল ক্যান্টন। তাদের সঙ্গে সোভিয়েত সরকার কথাবার্তা চালালো, এদের মধ্যে একটা পরস্পর বোঝাপড়া হলো। এই সময়টার অধিকাংশ ধরেই উত্তর এবং দক্ষিণ চীনের মধ্যে এবং উত্তর চীনের নানা সামরিক অধিনায়কদের মধ্যে একটা ক্ষীণ রকমের গৃহযুদ্ধ চলছিল। উত্তর চীনের এই তুতুনরা বা মহা তুতুনরা, এদের অনেকে এই নামে পরিচিত ছিল, কোন নীতি বা কর্মসূচির খাতিরে যুদ্ধ করছিল না। এরা যুদ্ধ করছিল শুধু নিজের ক্ষমতা বাড়াবার জন্য। এরা পরস্পরের সঙ্গে মিত্রতা স্থাপন করত, তারপর আবার হঠাৎ দল ছেড়ে বিপক্ষ দলে গিয়ে যেত, সেখানে গিয়ে আবার নতুন দল গড়ত। এই ক্রমাগত দল বদলা বদলের ব্যাপারটা বাইরের লোকে ভালো বুঝে উঠতে পারত না। এই তুতুন বা যুদ্ধ ব্যবসায়ী গোন্ডারা তাদের নিজস্ব সেনাবাহিনী গঠন করত, প্রজার উপর নিজস্ব প্রয়োজনে কর বসাত, নিজস্ব কারণেই যুদ্ধ বিগ্রহ করত, অথচ তার দরুন সমস্ত বোঝা বইতে হতো চীনের নিরীহ প্রজাদের। দীর্ঘকাল ধরে আর খালি উৎপীড়ন হয়ে এসেছে। শোনা যায় এই মহাতুতুনদের অনেকের পিছনে নাকি আবার ছিল বিদেশি জাতিগুলো, বিশেষ করে জাপান। সাংহাইতে বিদেশিদের যেসব বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেখান থেকে এদের কাছে সাহায্য এবং টাকা এসে পৌঁছত। সমস্ত চীনে একটি মাত্র স্থান মালিন্য মুক্ত ছিল, সে হচ্ছে দক্ষিণ চীন। সেখানে ডক্টর সুন ইয়াতসেনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের একটা আদর্শ ছিল, একটা স্থির নীতি ছিল। উত্তর চীনের তুতুনদের অনেকেই শাসনের নামে যে গুন্ডামি আর ডাকাতির ব্যবসা চালাচ্ছিল, এটা মোটেই তা নয়। 1924 সনের প্রজাদের দল কুওমিন্টাং এর প্রথম জাতীয় অধিবেশন হলো। সেই অধিবেশনে ডক্টর সুন একটি ইস্তাহার দাখিল করলেন। এই ইস্তাহারে তিনি যে সব নীতি অনুসারে একটি জাতির জীবনযাত্রাকে চালিত করার কথা প্রয়োজন তার একটা ফিরিস্তি দিলেন। সেই থেকে শুরু করে এই ইস্তাহার এবং নীতিগুলো কুওমিন্টাং এর মূল আদর্শ হয়ে রয়েছে। অনেকের মতে এখনো চীনের জাতীয় সরকারের সাধারণ কর্মনীতি এদের অনুসারেই চালিত হচ্ছে। 1925 সনের মার্চ মাসে ডক্টর সুনের মৃত্যু হয়। চীনের সেবার জন্য তিনি জীবন পাত করে গেছেন। চীনের অধিবাসীরা আজও তাকে ভালোবাসে। চিঠি নম্বর 154, 16 এপ্রিল 1933। যুদ্ধের সময়ে ভারতবর্ষ। ভারতবর্ষ অবশ্য ব্রিটিশ সাম্রাজ্যের একটা অংশ হিসেবে সোজাসুজি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল, কিন্তু ভারতবর্ষের মধ্যে বা কাছে কোনো যুদ্ধ হয়নি। আজ তাহলেও ভারতবর্ষের অগ্রগতির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ নানা প্রকার এই প্রভাব এসে পড়েছিল। ভারতবর্ষের জীবনযাত্রায় অনেক বড় বড় পরিবর্তন ঘটিয়েছিল। মিত্রপক্ষে সাহায্য করবার জন্য তার সমস্ত সম্পদকে যথাসম্ভব কাজে লাগানো হয়েছে। ভারতবর্ষের যুদ্ধে নয়, জার্মান পক্ষের সঙ্গে ভারতবর্ষের কোনো ঝগড়া ছিল না। আবার তুরস্কের কথা যদি বলো, তার উপরে বরং ভারতবর্ষের প্রচুর সহানুভূতি ছিল। কিন্তু ভারতবর্ষ ব্রিটেনের অধীন একটি দেশ মাত্র, বাধ্য হয়ে তাকে তার সাম্রাজ্যবাদী অধীশ্বরীর পদসেবা করতে হয়। তাতে দেশের লোকের মনে প্রবল আপত্তি থাকা সত্ত্বেও ভারতীয় সেনারা তুর্কি, মিশরবাসী এবং অন্যান্য জাতিদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে গেল। পশ্চিম এশিয়ার সর্বত্র ভারতের নাম অপ্রিয়
করে দিয়ে এলো। আগের একটি টিভিতে বলেছি, যুদ্ধ যখন বাধে তখন ভারতের রাজনৈতিক চেতনার স্রোতে ভাটা পড়েছে। যুদ্ধ বাঁধবার ফলে মানুষের মনোযোগ সেদিক থেকে আরো বেশি সরে গেল। যুদ্ধ উপলক্ষে ব্রিটিশ সরকার নানাবিধ বিধিনিষেধ জারি করেছিলেন, তার ফলে বাস্তব ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলন চালানো কঠিন হয়ে উঠল। যুদ্ধের সময়টা শাসন কর্তৃপক্ষের কাছে সর্বত্রই সুবিধার মরশুম। যুদ্ধের দোহাই দিয়ে তারা অন্য সকলকেই নিষ্পেষিত করতে পারে, নিজেদের যা ইচ্ছা তাই করে বেড়াতে পারে। স্বাধীন কার্যকলাপের অনুমতি দেওয়া হয় মাত্র একটি ক্ষেত্রে, তাদের নিজেদের বেলায়। সংবাদ ও চিঠিপত্রের উপর সেন্সরের পাহারা বসানো হলো। এবং তবে জোর করে তার জোরে সত্যকে গোপন করা হয়। অনেক সময় মিথ্যা কথা প্রচার করা হয় এবং সমালোচনার পর বন্ধ করা হয়। বিশেষ প্রকারের আইন এবং অনুশাসন সৃষ্টি করে জাতীয়তাবাদীদের প্রায় সকল প্রকার কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে রাখা হয়। প্রত্যেক যুদ্ধরত দেশেই এই কাজ করা হয়েছিল, স্বভাবতই ভারতবর্ষও হলো। এখানে একটি ভারত রক্ষা আইন তৈরি করা হলো। যুদ্ধ বা তার সংক্রান্ত কোনো ব্যাপারেরই সমালোচনা যাতে জনসাধারণ আর করতে না পারে, তার কণ্ঠ এই আইনে ভালো করে রোধ করে দেওয়া হলো। তবুও কিন্তু মনে মনে এদেশের প্রায় সকল লোকই জার্মান পক্ষের এবং বিশেষ করে তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিল। কিংবা হয়তো এই বললেই ঠিক বলা হবে, মনে মনে সকলেই কামনা করছিল ব্রিটেন একটা বড় রকমের ঠ্যাঙানি থাক। নিজেরা যারা প্রচুর ঠ্যাঙানি এতদিন খেয়ে এসেছে, সেই অক্ষমদের পক্ষে এরকমের কামনা করা খুবই স্বাভাবিক। কিন্তু এই কামনাকে বাইরে কেউ প্রকাশ করলো না। বাইরে অনেকে ব্রিটেনের প্রতি রাজভক্তি জানিয়ে উচ্চ চিৎকার প্রবণ বিভিন্ন করতে লাগলো। এই চিৎকারের বেশিরভাগই করেছিল দেশীয় রাজ্যের রাজারা। খানিকটা উচ্চারিত হয়েছিল উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীদের কণ্ঠে। সরকারের সঙ্গে যাদের ঘনিষ্ঠ সংসদ, কিছু পরিমাণে বুর্জোয়ারাও এদিকে আকৃষ্ট হয়েছে। মিত্রপক্ষ গণতন্ত্র, স্বাধীনতা এবং ক্ষুদ্র জাতিদের স্বাধীন অধিকার ইত্যাদি নিয়ে যেসব লম্বা বলি আওড়াচ্ছিলেন, তাই শুনে এদের ভরসা হয়েছিল হয়তো এদের এইসব আশ্বাস বাক্যে এরা ভারতবর্ষকেও লক্ষ্য করে বলছে। আশা করেছিলেন তখন যদি ব্রিটেনের সেই সংকট মুহূর্তে ভারতবর্ষ তাকে সাহায্য করে, তবে হয়তো পরে একদিন ব্রিটেনও ভারতবর্ষকে তার যোগ্য পুরস্কার দিতে কুণ্ঠিত হবে না। আর সেটা হোক বা না হোক, নিজের ইচ্ছে মতো কিছুই তো করবার ছিল না। তখন কাজ চালাবার জন্য কোনো নিরাপদ পন্থাও ছিল না। অতএব এরা ভাবলেন, যা পাওয়া যাচ্ছে সে ছাই মুঠোকেই উড়িয়ে দেখা যাক, যদি তলায় কিছু থাকে। ভারতবর্ষের রাজভক্তির এই যে বাহ্যিক প্রকাশ, তখনকার দিনে ইংল্যান্ডের লোক তা দেখে খুবই মুগ্ধ হলো। নানা প্রকারে তারা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো। ইংল্যান্ডে তখন কর্তৃপক্ষ যারা ছিলেন তারাও বললেন, হ্যাঁ, এবার থেকে ইংল্যান্ডও ভারতবর্ষের দিকে একটু নতুনতর দৃষ্টি দিয়ে চেয়ে দেখবে। কিন্তু ভারতবর্ষে এবং অন্যান্য দেশে তখনও কিছু সংখ্যক ভারতবাসী ছিলেন যারা এই রাজভক্তি প্রকাশ করলেন না। এই দেশের অধিকাংশ লোকের মতো চুপ করে এবং নিষ্ক্রিয় হয়ে বসেও রইলেন না। তাদের বিশ্বাস ছিল আয়ারল্যান্ডের সেই পুরনো নীতিটি সত্য হলেও ইংল্যান্ড মুশকিলে পড়লেই তাদের দেশের সুযোগ। বিশেষ করে জার্মানিতে এবং ইউরোপের অন্যান্য কয়েকটি দেশে কয়েকজন ভারতবাসী ছিলেন। এরা বার্লিনে এসে একত্র হয়ে ইংল্যান্ডের শত্রুপক্ষকে সাহায্য করবার উপায় উদ্ভাবন করতে লেগে গেলেন। একটি কমিটিও তৈরি করলেন এজন্য। জার্মান সরকার তখন স্বভাবতই সকল প্রকার সাহায্য নিতে উদ্গ্রীব হয়ে আছে। এই ভারতীয় বিপ্লবীদের তারা সাগ্রহে অভ্যর্থনা করলো। জার্মান সরকার এবং ভারতীয় কমিটি এই দুই পক্ষের মধ্যে একটা রীতিমতো লিখিত চুক্তিপত্র তৈরি হলো। উভয়ই তাতে স্বাক্ষর করলেন। এই চুক্তিপত্রে অনেক কথাই ছিল, তার মধ্যে একটি হচ্ছে ভারতীয়রা যুদ্ধে জার্মান সরকারকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিচ্ছেন এই শর্তে যে যুদ্ধে যদি জার্মানির জয় হয় তবে তখন জার্মানি ভারতবর্ষকে স্বাধীন করে দেবার যথাসাধ্য চেষ্টা করবেন। এরপর থেকে যতদিন যুদ্ধ চলল তার আগাগোড়া সময়টাই এই ভারতীয় কমিটি জার্মানির পক্ষ হয়ে কাজ করে চলেন। ভারত থেকে যেসব ভারতীয় সৈন্যদের বিদেশে পাঠানো হয়েছিল তাদের মধ্যে এরা প্রচার কার্য চালাতে লাগলেন। এদিকে একেবারে আফগানিস্তান এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত এদের কার্যকলাপ বিস্তৃত হয়েছিল। কিন্তু এর দ্বারা শুধু ব্রিটেনকে অনেকখানি উদ্বিগ্ন করে তোলার ছাড়া
আর বেশি কিছু এরা করে উঠতে পারলেন না। সমুদ্রপথে ভারতবর্ষে অস্ত্রশস্ত্র পাঠাবার একটা চেষ্টাও এরা করেছিলেন, সে চেষ্টা ব্রিটিশরা ব্যর্থ করে দিল। শেষ পর্যন্ত যুদ্ধের জার্মানি হেরে গেল। এই কমিটি এবং সমস্ত আশা ভরসা ও সঙ্গে সঙ্গেই অবসান হয়ে গেল। ভারতবর্ষের মধ্যে বিপ্লবীদের কার্যকলাপ কিছু কিছু প্রকাশ পেল। স্পেশাল ট্রাইব্যুনাল খাড়া করে অনেক ষড়যন্ত্র মামলার বিচার করা হলো। বহু লোককে মৃত্যুদণ্ড দেওয়া হলো, বহু লোককে দীর্ঘকালের জন্য কারাদণ্ড দেওয়া হলো। সেই সময় যাদের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের অনেকে আজও জেলে রয়েছেন এই 18 বছর পরে। যুদ্ধ যত এগিয়ে চলল, অন্যান্য দেশের মতো এদেশেও অল্প কজন লোক বিরাট রকম লাভ করে নিতে লাগলো। ওদিকে অধিকাংশ লোকের দুর্দশা ক্রমেই বাড়তে লাগলো। লোকের মনে অসন্তোষ বেড়ে উঠলো। যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ক্রমেই আরো বেশি লোকের দরকার হতে লাগলো। সেনাবাহিনীতে লোক সংগ্রহ করবার তৎপরতা ক্রমে খুব বেড়ে গেল। সৈন্য সংগ্রহ করে যারা দেবে তাদের যত রকম সম্ভব লোভ আর পুরস্কারের আশা দেখানো হতে লাগলো। জমিদারদের উপর হুকুম হলো তাদের প্রত্যেককে নিজের প্রজাদের ভিতর থেকে একটা নির্দিষ্ট সংখ্যক সৈন্য জোগাড় করে দিতে হবে। সেনাদল এবং সামরিক শ্রমিকদের লোক সংগ্রহ করবার জন্য এই সব জবরদস্তি ব্যবস্থা বিশেষ করে প্রয়োগ করা হলো পাঞ্জাবে। সৈন্য এবং শ্রমিক বাহিনী হিসেবে ভারতবর্ষ থেকে বিভিন্ন রণক্ষেত্রে যত লোক পাঠানো হয়েছিল তাদের মোট সংখ্যা 10 লক্ষেরও বেশি। এইভাবে যাদের যুদ্ধের কাজে ভর্তি করে নেওয়া হলো তারা এতে অত্যন্ত অসন্তুষ্ট হলো। অনেকে বলেন যুদ্ধের পরে পাঞ্জাবে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এটাই তার অন্যতম কারণ। আরো একটা দিক থেকে পাঞ্জাবকে ক্ষতি সইতে হলো। বহু পাঞ্জাবি, বিশেষ করে শিখ, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এবং পশ্চিম কানাডার অন্তর্গত ব্রিটিশ কলম্বিয়াতে চলে গিয়েছিল। এখন থেকে ক্রমাগত সেখানে লোক যেতে লাগলো। শেষে আমেরিকা এবং কানাডার কর্তৃপক্ষ এদের যাওয়া বন্ধ করে দিলেন। এই আগন্তুকদের বাধা দেওয়ার জন্য কানাডা সরকার আইন করলেন, যারা পথে জাহাজ না বদলে একেবারে একটানা এই দেশের বন্দর থেকে কানাডার বন্দরে গিয়ে পৌঁছবে কেবল তাদেরই কানাডাতে ঢুকতে দেওয়া হবে। এই আইনের উদ্দেশ্য ছিল শুধু ভারতীয় আগন্তুকদের সে দেশে যেতে না দেওয়া। চীনে বা জাপানে জাহাজ বদল না করে এদের কানাডাতে পৌঁছাবার পথ ছিল না। দেখে শুনে বাবা গুরজিৎ সিং নামক একজন শিখ একটি আস্ত জাহাজই ভাড়া করে নিলেন। তার নাম কোমাগাতা মারু। সেই জাহাজে করে বিরাট একজন লোক নিয়ে তিনি কলকাতা থেকে সোজা কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে গিয়ে হাজির হলেন। কানাডার আইনকে তিনি এই ফন্দি খাটিয়ে এড়িয়ে গেলেন। তাহলেও কানাডা সরকার তাকে দেশে ঢুকতে দিতে রাজি হলো না। এই জাহাজের কোনো আরোহীকেই তারা সেখানে নামতে দিল না। এই জাহাজে করেই তাদের ফিরে আসতে হলো। একেবারে সর্বশান্ত হয়ে এবং অত্যন্ত ক্রুদ্ধ চিত্তে এরা ভারতে এসে পৌঁছলেন। কলিকাতার কাছে বজবজে পুলিশের সঙ্গে এদের বেশ কয়েকটি ছোটখাটো রকমের যুদ্ধ হলো। সে যুদ্ধে বহু লোক মারাও পড়লো, বিশেষ করে শিখদের পক্ষে। এরপরেও আবার এই শিখদের অনেককে পুলিশ সর্বোচ্চ অনুসরণ করে বেড়ালো। পাঞ্জাবের মধ্যে সর্বোচ্চ খুঁজে খুঁজে এদের গ্রেপ্তার করা হলো। এই লোকগুলো পাঞ্জাবের জনসাধারণের মধ্যে বিদ্বেষ এবং অসন্তোষ প্রচার করে বেড়ালো। কোগা মাতা মারু সংক্রান্ত সমস্ত ব্যাপারটাই ভারতের সর্বত্র লোকের বিক্ষোভের কারণ হয়ে উঠল। সেই যুদ্ধের দিনে কত কি ঘটেছিল তার সমস্ত বিবরণ জানতে পাওয়া কঠিন, কারণ সেন্সরের চাপে তখন অনেক রকম সাংবাদিক প্রকাশিত হতে পারত না। সুতরাং মানুষের মুখে মুখে নানা রকমের অদ্ভুত গুজব ছড়াত। তবে এটুকু জানা গেছে, সিঙ্গাপুরে একটি ভারতীয় রেজিমেন্টের মধ্যে একটা বিশেষ বড় বিদ্রোহ হয়েছিল। অন্যান্য বহু স্থানেও ছোটখাটো রকমের হাঙ্গামা দেখা দিয়েছিল। যুদ্ধের জন্য সৈন্য যোগান দেওয়া এবং অন্যান্য উপায়ে সাহায্য তো ছিলই, এছাড়া নগদ টাকা দিয়ে কেউ ভারতকে বাধ্য করা হলো। এর নাম দেওয়া হয়েছিল ভারতবর্ষের দান। একবার এইভাবে দেওয়া হলো 10 কোটি পাউন্ড। আরেকবারও আরেকটা প্রচন্ড পরিমাণ টাকা দেওয়া হলো। দরিদ্র দেশের কাছ থেকে এইভাবে জোর করে টাকা আদায় করে নিয়ে তাকে আবার দান বলে প্রচার করা, এতে প্রমাণ হয় ব্রিটিশ সরকারেরও রসবোধ আছে। এখন পর্যন্ত যা বলেছি সেসবই হচ্ছে যুদ্ধের ছোটখাটো ফলাফলের কথা, মানে ভারতবর্ষের দিক থেকে। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির ফলে অনেক বড় একটা মৌলিক পরিবর্তন এসে যাচ্ছিল। যুদ্ধের সময়ে অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও বৈদেশিক বাণিজ্য একদম ওলটপালট হয়ে গিয়েছিল। ব্রিটেন থেকে ভারতবর্ষে যে বিপুল পরিমাণ মালপত্র আসতো তার বেশিরভাগই আসা বন্ধ হয়ে গেল। ভূমধ্য সাগরে এবং আটলান্টিক মহাসাগরে জার্মান সাবমেরিন গুলো সমস্ত জাহাজ ডুবিয়ে দিয়ে বেড়াচ্ছে।
সে অবস্থায় ব্যবসা বাণিজ্য চালানো যায় না। অতএব বাধ্য হয়ে ভারতবর্ষকে নিজের ব্যবস্থা নিজে করতে হলো, আর যা কিছু দরকার নিজেরই তৈরি করে নিতে হলো। আবার যুদ্ধের কাজে দরকার হয় এমন বহু জিনিস তৈরি করে সরকারকেও যোগান দিতে হলো তার। এর ফলে ভারতবর্ষে নানা রকমের শিল্প অতি দ্রুত বেড়ে উঠল। কাপড়ের কল, পাটের কল প্রভৃতি পুরনো শিল্প এবং যুদ্ধকালীন বহু নতুন শিল্প দুই। টাটার লোহা আর ইস্পাতের কারখানাটিকে সরকার এতদিন অবকাশ চোখে দেখে আসছিলেন, এবার তারও খাতির অত্যন্ত রকম বেড়ে গেল। সে যুদ্ধের সরঞ্জাম তৈরি করবার ক্ষমতা দেখে রাখে। এখন কিছুটা সরকারি তত্ত্বাবধানে সে কারখানাটিকে চালানো হতে লাগলো। কাজে দেখা যাচ্ছে যুদ্ধের কটা বছর ভারতবর্ষের যত ধনিক, ব্রিটিশ ও ভারতীয় সকলেই একটা মস্ত সুযোগ পেয়ে গিয়েছিল। বিদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতার ভয়ও বিশেষ ছিল না তাদের। এই সুযোগে তারা সম্পূর্ণ সদ্ব্যবহার করলো, প্রচুর টাকা লাভ করে নিল। অবশ্য সেই টাকা জোগাতে হলো এদেশের দরিদ্র জনসাধারণকেই। জিনিসপত্রের দাম অত্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। সকল ব্যবসায়ীরই অংশীদারদের লভ্যাংশ এত বেশি হারে দেওয়া হতে লাগলো যে শুনলে বিশ্বাস হয় না। কিন্তু যাদের পরিশ্রমে এই লভ্যাংশ আর লাভের সৃষ্টি, সেই শ্রমিকদের দুর্দশা যেমন তেমনই থেকে গেল। তাদের মাইনে সামান্য একটু বাড়লো বটে, কিন্তু দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বস্তু সামগ্রীর মূল্য বাড়লো তার চেয়ে অনেক বেশি। সুতরাং তাদের অবস্থা বস্তুত আগের চেয়ে আরো খারাপই হয়ে গেল। ধনীদের কিন্তু সমৃদ্ধির আর সীমা রইল না। তাদের হাতে প্রচুর পরিমাণ লাভ, সেই টাকা জমিয়ে ফেললো তারা। জমিয়ে আবার সেই টাকা ব্যবসায় কাটাতে চাইলো। তখন তাদের জোর বেড়েছে, সরকারের উপর পর্যন্ত তারা চাপ দিতে লাগলো। এই জন্য ভারতবর্ষে এই ঘটনা এই প্রথম। তাদের চাপ ছাড়াও অবশ্য শুধু ঘটনা প্রবাহের চাপে পড়েই যুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে ভারতীয় শিল্পকে সাহায্য করতে হচ্ছিল। দেশে শিল্প প্রতিষ্ঠা আরো বাড়ানো হবে, অতএব বাইরে থেকে আরো বেশি বেশি যন্ত্রপাতি দেশে আমদানি হতে লাগলো। তখন পর্যন্ত যেসব যন্ত্রপাতি ভারতবর্ষে তৈরি করবার ব্যবস্থা ছিল না, অতএব দেখা গেল ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এখন কলের তৈরি পণ্যদ্রব্যের বদলে আসছে বেশি যন্ত্রপাতি। এইসব ব্যাপারের ফলে ভারতবর্ষে ব্রিটিশদের নীতিরও অনেক পরিবর্তন হলো। এর আগের 100 বছর ধরে যে নীতি তারা চালিয়েছিল সেটা বর্জন করে এবার তারা নতুন একটা নীতির পরিবর্তন করলো। অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তার সঙ্গে তাল দেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদও একেবারেই বদলে ফেললো। ভারতে ব্রিটিশ শাসনের প্রথম যুগ কিরকম ছিল তোমাকে বলেছি, তোমার হয়তো সে কথা মনে আছে। প্রথমে ছিল অষ্টাদশ শতাব্দীর যুগ, তখন তারা শুধু লুটপাট করতো আর নগদ টাকা নিয়ে যেত। তারপরে এলো দ্বিতীয় অধ্যায়, ব্রিটিশ রাজত্ব তখন এদেশে কায়েমি হয়ে বসছে। সেই যুগটা টিকে নিল 100 বছরের বেশি কাল, একেবারে মহাযুদ্ধের সময় পর্যন্ত। এই সময়কার নীতি ছিল ভারতবর্ষকে শুধু একটা কাঁচামাল যোগান দেওয়ার ক্ষেত্রে এবং ব্রিটেনের উৎপন্ন পণ্যদ্রব্য বিক্রি করবার বাজারে পরিণত করে রাখা। এদেশে যে কোনো বড় রকমের কলকারখানা বসাবার চেষ্টাকে সর্বতভাবে বাধা দেওয়া হতো। ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতির পথেও রুদ্ধ করে রাখা হয়েছিল। এবার এই যুদ্ধের সময় এলো তার তৃতীয় যুগ। ভারতবর্ষে বড় বড় কলকারখানা বসানোর চেষ্টাকে ব্রিটিশ সরকার উৎসাহ এবং সাহায্য দিতে লাগলো। ব্রিটেনের উৎপাদন শিল্পের স্বার্থ তাতে কিছুটা ব্যাহত হবে, তা সত্ত্বেও ল্যাঙ্কাশায়ারের কাপড় সবচেয়ে বেশি বিক্রি হতো ভারতবর্ষে। অর্থাৎ ভারতবর্ষে যদি কাপড়ের কল বাড়িয়ে তোলা হয় তবে সেই পরিমাণে ল্যাঙ্কাশায়ারের ব্যবসায় ক্ষতি হবে, একথা সহজেই বোঝা যায়। কিন্তু তাই যদি হয় তবে ল্যাঙ্কাশায়ার এবং ব্রিটেনের অন্যান্য শিল্পের স্বার্থহানি স্বীকার করে নিয়েও ব্রিটিশ সরকার তাদের নীতির এই পরিবর্তন সাধন করলেন কেন? করলেন যুদ্ধের দরুন নানা অবস্থার চাপে পড়ে করতে বাধ্য হয়েছিলেন বলে। এই পরিবর্তন কেন করা হলো তার সমস্ত কারণ আমি তোমাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। এক, যুদ্ধের সময় বহু জিনিসপত্রের প্রয়োজন বেড়েছে, অতএব সেই প্রয়োজন মেটাতে স্বভাবতই এদেশে কলকারখানার প্রতিষ্ঠাও অনেক বেড়ে গেছে। দুই, এর ফলে ভারতবর্ষে এর ধনিকদের সংখ্যা এবং শক্তি বেড়েছে। সুতরাং তারা তখন আরো বেশি বেশি কলকারখানা বসাবার সুবিধা আদায় করে নিতে চেয়েছে, যেন এইভাবে তাদের বাড়তি লাভের টাকাটাকে আবার খাটাতে পারে। এদের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে চলবার মতো সাহস তখন ব্রিটেনের ছিল না। তা করতে গেলে হয়তো এরা সরকারের উপর একেবারে চটে যাবে। চলে গিয়ে দেশের মধ্যে যেসব চরমপন্থী এবং বিপ্লবপন্থী প্রতিষ্ঠান তাদেরই দলে গিয়ে ভিড়বে, তাদেরও তখন শক্তি ক্রমে বেড়ে উঠছিল। অর্থাৎ ব্রিটিশ সরকার দেখলেন যদি সমবায় তবে ব্যবসা বাণিজ্য বাড়াবার কিছু কিছু সুযোগ সুবিধা দিলেও এদের নিজের পক্ষে টেনে রাখাই যুক্তিসঙ্গত। তিন, ইংল্যান্ডের ধনীদের হাতে যে বাড়তি টাকা জমে গিয়েছে সেটাকেও তারা আবার খাটাতে চায়। যে দেশের নিজস্ব কলকারখানা বিশেষ নেই
এমন দেশেই যাবার সুযোগ তারা খুঁজছে, কারণ সেখানে গেলেই লাভ বেশি হবে। ইংল্যান্ড শিল্প বাণিজ্যে অত্যন্ত উন্নত দেশ, সেখানে টাকা খাটিয়ে বিশেষ সুবিধার ভরসা নেই, লাভের হার কম দাঁড়াবে সেখানে। তাছাড়া শ্রমিক আন্দোলন সুসংহত হয়ে উঠছে, শ্রমিকদের নিয়ে প্রায় মুশকিলে পড়তে হচ্ছে। অনুন্নত দেশে শ্রমিকদেরও তেমন কোনো শক্তি নেই, অতএব সেখানে মজুরি কম দিয়ে পারা যায়, লাভও বেশি থাকে। সম্ভবত ব্রিটিশ ধনীরা ব্রিটেনে টাকা না খাটিয়ে বরং ব্রিটেনের অধীনস্থ কোনো অনুন্নত দেশে এসে টাকা খাটানো বেশি পছন্দ করে। ভারতবর্ষ ঠিক তেমনি একটি দেশ, অর্থাৎ ব্রিটেন থেকে বহু মূলধন ভারতে এসে হাজির হলো এবং তার ফলেই এদেশে আরো বেশি কলকারখানা প্রতিষ্ঠিত হলো। যুদ্ধের অভিজ্ঞতা থেকে এটা দেখা গিয়েছিল, শিল্প প্রগতিতে যেসব দেশ অত্যন্ত এগিয়ে গেছে তারাই সত্য করে যুদ্ধ চালাবার শক্তি রাখে। যুদ্ধে জার শাসিত রাশিয়ার শেষ পর্যন্ত পরাজয় হয়েছিল, তার কারণ রাশিয়াতে শিল্প ব্যবস্থা ভালো ছিল না, তাকে যুদ্ধ করতে হয়েছে অন্যান্য দেশের উপর নির্ভর করে। ইংল্যান্ডের ভয় এর পরের বারে হয়তো তাকে যুদ্ধ করতে হবে সোভিয়েতের রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের সীমান্ত দেশে। ভারতবর্ষে তার নিজস্ব কলকারখানা যদি না থাকে তখন তবে ব্রিটিশ সরকার ভারত সীমান্তে ঠিক মতো যুদ্ধ চালাতেই পারবে না, সেটা অত্যন্ত বিপদের কথা। অর্থাৎ সেই জন্য ভারতবর্ষে কলকারখানা বাড়িয়ে ফেলতে হবে। এইসব কারণে বাধ্য হয়েই ব্রিটেনকে তার নীতি পাল্টাতে হলো। ব্রিটিশ সরকার স্থির করলেন ভারতবর্ষে শিল্প প্রতিষ্ঠা বাড়িয়ে তুলতে হবে। ব্রিটিশ সাম্রাজ্যের বৃহত্তর প্রয়োজনেই এটা করা দরকার হয়ে উঠলো। সেজন্য যদি ল্যাঙ্কাশায়ার বা ব্রিটেনের আরো দু চারটা শিল্পের কিছু ক্ষতি হয়, সে ক্ষতিও সইতে তারা রাজি। বাইরে অবশ্য ব্রিটেন বলতে লাগলো এই পরিবর্তন করা হচ্ছে শুধু ব্রিটিশ সরকার ভারতবর্ষকে অত্যন্ত বেশি ভালোবাসেন বলে নিছক তারই মঙ্গলের জন্য। নীতির এই পরিবর্তন যখন করা হবে স্থির হলো, তারপরে অবশ্য ব্রিটেন এমন ব্যবস্থা করে নিল যাতে ভারতবর্ষের এই নতুন শিল্পের প্রকৃত নিয়ন্ত্রণ ক্ষমতাটা ব্রিটিশ ধনিকদেরই হাতেই থেকে যায়। ভারতীয় ধনিকদের শুধু এই ব্যবসার মধ্যে নেওয়া হলো অতি ক্ষুদ্র অংশীদার হিসেবে, তাতেই তারা তাদের কৃতার্থ হওয়া উচিত। যুদ্ধের সময় 1916 সনে একটি ভারতীয় শিল্প কমিশন বসানো হলো। 2 বছর পরে এরা রিপোর্ট দাখিল করলেন, তাতে বলেন শিল্প প্রতিষ্ঠার ব্যাপারে সরকারেরই সকলকে সাহায্য করতে হবে এবং কৃষিকার্য আধুনিক শিল্পতন্ত্রী কায়দা কানুন প্রবর্তন করতে হবে। আরো বলেন দেশের মধ্যে সার্বজনিক প্রাথমিক শিক্ষা প্রচারের চেষ্টা করা দরকার, কর্মপটু শ্রমিক যাতে পাওয়া সম্ভব হয়, এই জন্যই এরা জনসাধারণের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রচারের আয়োজন প্রয়োজন বোধ করলেন। ইংল্যান্ডও কারখানা প্রতিষ্ঠার প্রথম যুগে এই ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল। যুদ্ধের পরে এই কমিশনের পিছু পিছু আরো অনেকগুলো কমিশন এবং কমিটি বসানো হলো। এক কথাও বলা হলো বিদেশি পণ্যের উপর শুল্ক বসিয়ে ভারতীয় শিল্পকে রক্ষা করতে হবে। এই শুল্কের নাম হচ্ছে রক্ষা শুল্ক। ভারতীয় শিল্পের পক্ষে এইসব ব্যাপারকে একটা বিরাট রণজয়ের সামিল বলে লোকে মনে করলো। বাস্তবিক পক্ষে এটা ছিল তাই, অন্তত কত পরিমাণে। কিন্তু একটু ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাবে এর মধ্যেও অনেক মজার ফাঁকি ছিল। সরকার পক্ষ থেকে বলা হলো বিদেশ থেকে ভারতবর্ষে মূলধন আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। বিদেশ থেকে অর্থ ছিল কার্যত ব্রিটেন থেকে। হুড় করে ব্রিটিশ মূলধন ভারতে এসে হাজির হলো। কেবল যে বহু পরিমাণে এলো তা নয়, বাজার একেবারে দখলই করে ফেললো। বড় বড় কলকারখানা যেগুলো হলো তারপরে সমস্তই চললো ব্রিটিশের মূলধনের জোরে। তবে ভারতবর্ষে রক্ষা শুল্ক আর রক্ষা কবচের মানে দাঁড়ালো এদেশে ব্রিটিশ মূলধনের স্বার্থ রক্ষা। ভারতবর্ষে ব্রিটিশ নীতির যে বিরাট পরিবর্তন করা হয়েছিল দেখা গেল শেষ পর্যন্ত তার ফল ব্রিটিশ ধনীদের পক্ষে বিশেষ মন্দ হয়নি, তারা বরং বেশ একটা নিরাপদে সংরক্ষিত বাজার হাতে পেয়ে গেছে। সেখানে সে অবাধে বাণিজ্য ব্যবসা বিস্তৃত করতে পারবে, শ্রমিকদের খুব কম মাইনে খাটিয়ে প্রচুর লাভ করে নিতে পারবে। আরো একটা দিক থেকে তাদের সুবিধা হয়ে গেল, ভারতবর্ষ চীন মিশর প্রভৃতি দেশে মজুরির হার সস্তা। এইসব দেশে এসে তারা তাদের মূলধন খাটাতে লাগলো। তারপর ইংল্যান্ডে গিয়েও ইংরেজ শ্রমিকদের উপর হুমকি দিল, তাদের মজুরিও কমিয়ে দেওয়া হলো। তাদের বলল ভারতবর্ষ চীন ইত্যাদি দেশে মজুরির হার এত কম, কাজে সেখানে পণ্যের দরও অল্প। এখন ইংল্যান্ডে মজুরি না কমাতে পারলে তো সেসব দেশের পণ্যের সঙ্গে এতে ওঠা যাবে না। তারপরও যেখানে ইংরেজ শ্রমিক তার মাইনে কমানোতে আপত্তি প্রকাশ করলো, ধনিক তাকে বলল তাহলে আর কি করা যাবে, অত্যন্ত দুঃখিত চিত্তেই তাকে আর ইংল্যান্ডের কারখানা বন্ধ করে দিতে হবে, দিয়ে মূলধনটা নিয়ে অন্য কোথাও গিয়ে বসতে হবে। ভারতবর্ষের শিল্প প্রভৃতিকে নিজের আয়ত্তে রাখবার আরো অনেক ব্যবস্থা
ব্রিটিশ সরকার করলেন। এটা অতি জটিল বিষয়, এর আলোচনাও আমি করতে চাই না, এর খুব বিশদ বিবরণ বিশ্লেষণ আমাদের দরকারও নেই। একটা জিনিসের কথা আমি এখানে বলছি, আধুনিক শিল্পের জীবনে ব্যাংকের প্রচন্ড প্রভাব, কারণ বড় বড় ব্যবসা চালাতে গেলে প্রায়ই মূলধন ধার করবার দরকার হয়। এই ধার না পেলে অতি বড় ব্যবসাও হঠাৎ ভেঙে পড়তে পারে। এই ধার দেয় ব্যাংক, কাজে বুঝতেই পারো তাদের ক্ষমতা কতখানি। ব্যবসায়ের জীবন বরণ তাদেরই হাতে। যুদ্ধ শেষ হবার অল্পদিন পরে ব্রিটিশ সরকার দেশের সমগ্র ব্যাংকিং প্রথাটিকে নিজেদের আয়ত্তে করে নিয়ে এলেন। এইভাবে এবং মুদ্রানীতির কারসাজি দ্বারা ভারত সরকার ভারতবর্ষের শিল্প এবং কারখানাগুলির উপরে অনেকখানি কর্তৃত্ব ক্ষমতা নিজের হস্তগত করে নিয়েছেন। অধিকন্তু ভারতের বাজারে ব্রিটিশ পণ্য আরো বেশি চালু করবার জন্য তারা ইম্পেরিয়াল পারফরমেন্স বা ব্রিটিশ সাম্রাজ্যজাত দ্রব্যের উপর বাণিজ্য শুল্কের ব্যাপারে অধিক সুবিধা দানের নীতি প্রবর্তন করেন। এর মানে হচ্ছে রক্ষা শুল্ক হিসাবে যদি বিদেশি পণ্যের উপর কর বসানো হয়, তবে সেখানে ব্রিটিশ পণ্যের উপর কিছু কম হারে কর বসানো হবে বা মোটেই কর বসানো হবে না। সেজন্য সেগুলোর দেশগুলোর পণ্যের তুলনায় ব্রিটিশ পণ্য এখানে একটু বেশি সুবিধা পায়। যুদ্ধের সময় ভারতের ধনিক শ্রেণীর এই এবং উচ্চতর বুর্জোয়াদের শক্তি ক্রমে বেড়ে উঠেছিল। সেই শক্তি রাজনৈতিক আন্দোলনের মধ্যেও আত্মপ্রকাশ করতে লাগলো। যুদ্ধের পূর্বে এবং প্রথম দিকে রাজনৈতিক আন্দোলন ছিনিয়েছিল, তার সে তন্দ্রা ক্রমে কেটে গেল। স্বায়ত্তশাসন এবং আরো নানা দাবি আবার ভূমিত হতে লাগলো। দীর্ঘকাল কারাবাস শেষ করে লোকমান্য তিলক বাইরে বেরিয়ে এলেন। তোমাকে বলেছি জাতীয় কংগ্রেস তখন ছিল নরমপন্থীদের হাতে। ছোট একটা বস্তু, তার প্রভাব প্রতিপত্তি বিশেষ কিছু নেই, জনসাধারণের সঙ্গে তার প্রায় কোনো যোগ নেই। রাজনৈতিক ক্ষেত্রে যারা অগ্রণী তারা কংগ্রেসের অন্তর্ভুক্ত ছিলেন না। তারা প্রতিষ্ঠা করলেন হোম রুল লীগ। এই রকমের দুটি লীগ প্রতিষ্ঠিত হলো। একটি প্রতিষ্ঠা করলেন লোকমান্য তিলক, অন্যটি করলেন মিসেস অ্যানি বেসান্ট। কয়েক বছর ধরে মিসেস বেসান্ট ভারতের রাজনৈতিক ক্ষেত্রে একটি বিশেষ স্থান গ্রহণ করে ছিলেন। তার অপূর্ব বাগ্মিতা এবং অতি তীক্ষ্ণ যুক্তিতর্ক এদেশের মানুষের মনে আবার রাজনৈতিক চেতনা জাগিয়ে তুলেছিল। তার বক্তৃতা প্রভৃতিকে সরকার এত বিপজ্জনক মনে করতেন যে তাকে অন্তরীণ পর্যন্ত রাখা হয়। তার আরো দুজন সহকর্মীর সঙ্গে তিনি কয়েক মাস অন্তরীণ হয়েছিলেন। কলকাতায় কংগ্রেসের একটি অধিবেশনে তিনি সভানেতৃত্ব করেন। কংগ্রেসের তিনি প্রথম নারী সভানেত্রী। এর কয়েক বছর পরে শ্রীযুক্তা সরোজিনী নাইডু কংগ্রেসের সভানেত্রী হন। কংগ্রেসের তিনি দ্বিতীয় নারী সভানেত্রী। কংগ্রেসের মধ্যে তখন দুটি দল, নরমপন্থী এবং চরমপন্থী। 1916 সনে এদের মধ্যে একটা আপোষ হলো। 1916 সনের ডিসেম্বর মাসে লখনৌতে কংগ্রেসের অধিবেশন হলো, সেখানে দুই দলই উপস্থিত। সেই আপোষ কিন্তু বেশি দিন টিকলো না। 2 বছরের মধ্যেই আবার এদের মধ্যে ছাড়াছাড়ি হয়। নরমপন্থীরা কংগ্রেস থেকে বেরিয়ে চলে গেলেন। সেই থেকে তারা কংগ্রেসের বাইরেই রয়েছেন। এখন এরা নাম নিয়েছেন উদারপন্থী। 1916 সনের লখনৌ অধিবেশন থেকেই জাতীয় কংগ্রেসের পুনর্জীবন শুরু হয়েছে। সেই দিন থেকেই সে ক্রমশ অধিকতর শক্তি এবং প্রতিষ্ঠা অর্জন করে চলল। জীবনে সেই প্রথম সে সত্য করে বুর্জোয়া ও মধ্যবিত্ত শ্রেণীর একটা জাতীয় প্রতিষ্ঠান হয়ে উঠল। জনসাধারণ বলতে যা বুঝি তার সঙ্গে অবশ্য তার বিশেষ সংস্রব ছিল না। তারাও একে নিয়ে বিশেষ মাথা ঘামাতো না। সে সংস্রব স্থাপন করেছেন গান্ধীজি এসে। কাজে তখন তথাকথিত নরমপন্থী এবং চরমপন্থী দুটি দলই অল্প বিস্তর একটিমাত্র শ্রেণীর লোক নিয়ে গঠিত ছিল, সে হচ্ছে বুর্জোয়া শ্রেণী। অতি সামান্য কজন বিত্তশালী লোক এবং যারা সরকারি চাকরিদের ঠিক গায়ে গায়ে রয়েছেন এমন লোকদেরই সাক্ষাৎই নরমপন্থী দলের সঙ্গে মিলত। মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ এবং তাদের দলেরই বহু বেকার বুদ্ধিজীবী ব্যক্তির সমর্থন ছিল চরমপন্থীদের দিকে। এই বুদ্ধিজীবীরা রাখেন কথাটা দিয়ে আমি শুধু বোঝাচ্ছি অল্প বিস্তর শিক্ষিত ব্যক্তিদের নিজেদের সরকারের দৃঢ় সংকল্প দৃঢ় হয়ে রইলেন। বিপ্লবীদের দলেও এদের মধ্যে থেকে বহু লোক দিয়ে যোগ দিল। নরমপন্থী এবং চরমপন্থীদের উদ্দেশ্য এবং আদর্শের মধ্যে বিশেষ কোনো তফাৎ ছিল না। দুই দলই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্য থেকে স্বায়ত্তশাসন লাভের কথা বলতেন। দুই দলই তখনকার মতো সে স্বায়ত্তশাসনের স্থানিক অংশ থেকে খুশি থাকতেও রাজি ছিলেন। তবে নরমপন্থীদের তুলনায় চরমপন্থীরা একটু বেশি অধিকার চাইতেন, একটু বেশি গরম ভাষায় কথা বলতেন। বিপ্লবীরা সংখ্যায় মুসলিমও, তারা অবশ্য সম্পূর্ণ স্বাধীনতা কামনা করতেন, কিন্তু কংগ্রেসের নেতারা তাদের প্রায় আমলে দিতেন না। নরমপন্থীরা আর চরমপন্থীদের মধ্যে প্রধান প্রভেদ ছিল এই: নরমপন্থীরা সংগতি সম্পন্ন দল, আছেদের এবং যারা আছেদের কাছে ঘোরাফেরা করেন তাদের দল,
আর চরমপন্থী দলের নেই শ্রেণীর লোকও কিছু কিছু ছিল। তাছাড়া অধিকতর চরমপন্থী দল বলেই সম্ভবত এদের দলে দেশের যুবকরাও এসে জুটছিল। এদের অধিকাংশেরই ধারণা ছিল হাতে কলমে কাজ করবার বদলে দেশ গরম গরম কথা কিছু বলতে পারলেই দায়িত্ব শেষ হয়ে গেল। অবশ্য এই সাধারণ মন্তব্যটা কোনো পক্ষের প্রত্যেকটি লোকের ব্যক্তির প্রতি প্রযোজ্য নয়, তার প্রমাণ স্বয়ং গোপাল কৃষ্ণ গোখলে। নরমপন্থী দলের একজন অত্যন্ত দক্ষ এবং আত্মত্যাগী নেতা ছিলেন, কিন্তু বিদ্যাশালী তিনি মোটেই ছিলেন না। তিনি ভারত ভৃত্য সমিতি বা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন, কিন্তু সত্যকার নেই শ্রেণী যারা সেই শ্রমিক শ্রেণী এবং কৃষকদের সঙ্গে নরমপন্থী বা চরমপন্থী কোনো দলেরই কোনো সম্পর্ক ছিল না। তিলক নিজে অবশ্য জনসাধারণের কাছে খুবই প্রিয় ছিলেন। 1916 সালের লখনৌ কংগ্রেসে আরো একটি পুনর্মিলনের জন্য প্রস্তুত হয়েছে, সে হচ্ছে হিন্দু মুসলমানের মিলন। কংগ্রেস চিরদিনই সমগ্র জাতির ভিত্তি অবলম্বন করে চলেছে, কিন্তু কার্যত এটা ছিল হিন্দুদেরই প্রতিষ্ঠান, কারণ এই প্রায় সব সময় ছিলেন হিন্দু। যুদ্ধের কয়েক বছর আগে খানিকটা সরকারের কাছে প্রেরণা পেয়ে মুসলমান বুদ্ধিজীবীরা নিজেদের একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান খাড়া করেছেন। এর নাম অল ইন্ডিয়া মুসলিম লীগ। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের কংগ্রেসের কাছ থেকে দূরে সরিয়ে রাখা। অল্প দিনের মধ্যেই কিন্তু মুসলিম লীগ কংগ্রেসের দিকে আকৃষ্ট হলো। ভারতের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কি হবে সে বিষয়ে লখনৌ কংগ্রেসে এই দুই প্রতিষ্ঠান মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেল। এই চুক্তিটির নাম ছিল কংগ্রেস লীগ পরিকল্পনা। এতে আরো অনেক কথার মধ্যে সংখ্যালঘু মুসলমানদের জন্য কি অনুপাতের আসন সংরক্ষিত করে রাখা হবে তারও অঙ্ক স্থির করে দেওয়া হয়েছিল। এই কংগ্রেস লীগ পরিকল্পনা তখন দুটি প্রতিষ্ঠান যে কর্মসূচিতে পরিণত হলো। সমগ্র দেশের দাবি এর মধ্যে প্রকাশ পেতে লাভ করছে বলে সকলে স্বীকার করে নেন। এই পরিকল্পনাতে বুর্জোয়াদের অভিমতি ব্যক্ত হয়েছিল, কারণ সে সময় দেশে একমাত্র তারাই রাজনীতির ব্যাপারে সচেতন। এই পরিকল্পনাকে আশ্রয় করে দেশে আন্দোলন বেড়ে উঠল। মুসলমানরা রাজনীতির ব্যাপারে বেশি সচেতন হয়ে ওঠেন। কংগ্রেসের সঙ্গে এসে যোগ দিলেন তার বড় কারণ ছিল ক্রোধ। তুরস্কের সঙ্গে ব্রিটেন যুদ্ধ করতে দেখে তারা চটে গিয়েছিলেন। তুরস্কের প্রতি সহানুভূতি পোষণ করা এবং সে কথা অতিশয় উচ্চভাবে প্রকাশ করার অপরাধে যুদ্ধের প্রথম থেকেই দুজন মুসলমান নেতাকে অন্তরীণ করে রাখা হয়েছিল। এরা হচ্ছেন মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী। মৌলানা আবুল কালাম আজাদ কেউ অন্তরীণ করে রাখা হয়েছিল আরব দেশগুলির সঙ্গে তার সম্পর্ক ছিল বলে। তার রচনাবলীর জন্য সে দেশে তিনি খুব জনপ্রিয় ছিলেন। এইসব ব্যাপারে মুসলমানরা খুবই ক্রুদ্ধ এবং বিরক্ত হলেন, তবে বেশি করে সরকার বিরোধী হয়ে উঠলেন। ভারতবর্ষে স্বায়ত্তশাসনের দাবি বেড়ে উঠবার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ সরকারও নানাবিধ ভরসার প্রতিশ্রুতি দিতে লাগলেন। এদেশে নানাবিধ তথ্য সন্ধান করতে লাগলেন, তাই দিয়ে লোকের মনোযোগ আটকে রাখলেন। 1918 সালের গ্রীষ্মকালে তখনকার ভারত সচিব এবং বড়লাট দুজনে মিলে একটি যুক্ত রিপোর্ট দাখিল করেন। এরা দুজনের নাম অনুসারে তার নাম রাখলো মন্টেগু রিপোর্ট। এই রিপোর্টে ভারতের শাসন ব্যবস্থার কিছু পরিবর্তন এবং সংস্কার সম্বন্ধে কতগুলো প্রস্তাব এরা রাখলেন। এর সঙ্গে সঙ্গেই এই পরীক্ষামূলক প্রস্তাবগুলো নিয়ে দেশের মধ্যে প্রচন্ড একটা তর্ক বিতর্ক শুরু হলো। কংগ্রেস এগুলো সম্বন্ধে অত্যন্ত আপত্তি প্রকাশ করলেন, বলেন এতে কিছুই দেওয়া হলো না। উদারপন্থীরা এগুলোকে সাগ্রহে স্বীকার করে নিলেন এবং এদের উপলক্ষ করেই তারা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এইরকম ভারতের অবস্থা। এমন সময় যুদ্ধ শেষ হলো, সর্বত্র লোকের মনে একটা বিরাট আশা জাগলো, এবার না জানি কি পরিবর্তন আসবে। দেশের রাজনৈতিক হাওয়া গরম হয়ে উঠলো। নরমপন্থীরা যে শান্ত কোমল মৃদুস্বরে কথা বলতেন তাতে প্রচুর বিনয় থাকতো এবং ফল কিছুই হতো না। সে ভাষা অন্তর্হিত হয়ে গিয়ে সব জায়গাতে ধ্বনিত হতে লাগলো। চরমপন্থীদের ভীষণ চিৎকার, ঋজু সংগ্রামাত্মক এবং আত্মপ্রত্যয় ভরপুর তাদের ভাষা। নরমপন্থী আর চরমপন্থী দুই দলের রাষ্ট্রনীতির পুঁথির পাতায় চিন্তা করতে লাগলেন, কথা বলতে লাগলেন। শাসন ব্যবস্থার বাইরের রূপ কি হবে তাই নিয়ে বিশ্লেষণ করতে লাগলেন। আর পিছনে বসে সাম্রাজ্যবাদী ব্রিটেন নিঃশব্দে এদেশের রাজনৈতিক জীবনের উপর তার মুষ্টির বাঁধনকে আরো দৃঢ়তর করে তুলতে লাগলো। 1145 প্রিন্সেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহরু। পাঠ করছি হাসানুজ্জামান। 22 মার্চ 2022 রাত 11টা। চিঠি নম্বর 155, 21 এপ্রিল 1933। ইউরোপের নতুন মানচিত্র। যুদ্ধের গতি সংক্ষেপে আলোচনা করবার পর আমরা রাশিয়ার বিপ্লবের কথা দেখেছি। তারপর আবার দেখেছি যুদ্ধের সময় ভারতবর্ষের অবস্থা কি ছিল। এবার আবার ফিরে যেতে হবে যুদ্ধ বিরতিতে। দেখতে হবে যুদ্ধ শেষ হবার পরে
বিজেতা পক্ষ কি প্রকার আচরণ করলেন। জার্মানির অবস্থা তখন শোচনীয়। কাইজার পালিয়ে গেছেন, দেশে প্রজাতন্ত্র স্থাপিত হয়েছে, তবুও জার্মান সেনার যাতে আর কিছুমাত্র শক্তি অবশিষ্ট না থাকে সেজন্য যুদ্ধবিরতির সন্ধিপত্রে অনেকগুলো অত্যন্ত কঠিন শর্ত দিয়ে দেওয়া হলো। বলা হলো, জার্মান সেনা এগিয়ে এসে যত জায়গা দখল করেছিল শুধু সেগুলো নয়, আলসেস, লোরেন এবং রাইন নদী পর্যন্ত জার্মানির অন্তর্গত এলাকা তাদের ছেড়ে দিয়ে সরে যেতে হবে। রাইনল্যান্ড মানে কলোনের আশেপাশের অঞ্চলটি মিত্রপক্ষের দখলে থাকবে। এছাড়া জার্মানির যুদ্ধজাহাজ, সমস্ত ইউ বোট, জার্মান সাবমেরিনদের এই নামে অভিহিত করা হতো ইউ বোট, এবং হাজার হাজার ভারী কামান, এরোপ্লেন, রেলওয়ে ইঞ্জিন, মোটর, লরি এবং আরো বহু জিনিসপত্র মিত্রপক্ষের হাতে সমর্পণ করতে হবে। ফ্রান্সের উত্তর অঞ্চলে কোপিয়ে এর অরণ্যে যে স্থানটিতে বসে যুদ্ধবিরতি পত্র স্বাক্ষর করা হয়েছিল সেখানে এখন একটি স্মৃতিস্তম্ভ আছে, তার উপরে এই কথাটি লেখা। এইখানে 1918 সনের 11 নভেম্বর তারিখে জার্মান সাম্রাজ্যের অন্যায় অহংকার ধূলিসাৎ হয়েছিল, যাদের সে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল সেই স্বাধীন জাতিগুলোর হাতেই তার পরাজয় ঘটেছে। জার্মান সাম্রাজ্য অবশ্য আর নেই, অন্তত বাইরে থেকে যেটুকু দেখা যায়। রাশিয়ার সামরিক ঔদ্ধত্য খর্ব হয়েছে। এরও আগে রুশ সাম্রাজ্যের অবসান হয়েছিল। রোমানক রাজবংশ রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন। সে রঙ্গমঞ্চে তারা অতি দীর্ঘকাল নানা অসৎ লীলা দেখিয়েছেন। যুদ্ধের ফলে আরো একটি সাম্রাজ্য, আরো একটি প্রাচীন রাজবংশের পতন ঘটল। সে হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরিতে হাবসবুর্গ বংশের সাম্রাজ্য। কিন্তু তখনও বহু সাম্রাজ্য টিকে রইল, সেগুলি হচ্ছে বিজেতাদের সাম্রাজ্য। যুদ্ধে জিতেছেন বলে তাদের অহংকার কিছুমাত্র কমল না। অন্যান্য যেসব জাতিকে তারা দাসে পরিণত করে রেখেছে তাদের ন্যায্য অধিকার সম্বন্ধে তারা একটুও বেশি সচেতন হয়ে উঠল না। 1919 সনে প্যারিস শহরে বিজয়ী মিত্রপক্ষ তাদের শান্তি সম্মেলন বসালেন। প্যারিসে বসেই তারা সমগ্র জগতের ভবিষ্যৎ রূপ রচনা করবেন। অনেক মাস ধরে এই প্রসিদ্ধ নগরীটির দিকে পৃথিবীর শুধু মানুষের দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল। পৃথিবীর সর্বত্র সকল দেশ থেকে নানাবিধ লোক সেখানে গিয়ে উপস্থিত হল। রাষ্ট্রনীতিবিদ আর রাজনৈতিক পান্ডারা তো থাকবেনই, তারা তখন নিজেদের এক একটা কেষ্টবিষ্টু মনে করছেন। আরো গেল যত কূটনীতি বিশারদ, বিশেষজ্ঞ, সমর বিশারদ, মহাজন এবং লাভান্বেষী দল, এদের সকলেরই সঙ্গে অসংখ্য সহকারী, টাইপিস্ট এবং কেরানি। তারপর সংবাদপত্র সেবীদের একটা বিরাট দল থাকবে সেখানে, সে তো জানা কথাই। এলো স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে যেসব জাতি, তাদের প্রতিনিধিরা, আইরিশ, মিশরীয়, আরব এবং আরো কত দেশ, তাদের সকলের নামও এর আগে কেউ কোনোদিন শোনেনি। এলো পূর্ব ইউরোপের লোকেরা, অস্ট্রিয়া এবং তুরস্কের বিধ্বস্ত সাম্রাজ্য থেকে এরা নিজেদের কতগুলো পৃথক রাষ্ট্র কেটে বার করে নিতে চায়। এছাড়া দুঃসাহসী ভাগ্যান্বেষীও গেল কম নয়। গোটা পৃথিবীটাকে কেটে কুটে নতুন করে ভাগ করা হচ্ছে এখানে। সে ভোজের সুযোগ ছেড়ে শকুনরা দূরে বসে থাকবে কেন? শান্তি সম্মেলন হলে কি হবে? সে সম্বন্ধে অনেকের মনে অনেক রকম আশা জাগলো। লোকে ভাবলো, যুদ্ধের এত বড় একটা ভয়াবহ অভিজ্ঞতার পরে এবার নিশ্চয়ই একটা ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী সন্ধির ব্যবস্থা করা হবে। নিদারুণ কষ্টের বোঝা তখনও জনসাধারণের ঘাড়ে চেপে রয়েছে। শ্রমিকদের মনে বিরাট অসন্তোষ জমে উঠেছে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত্যন্ত বেড়ে গেছে, তার ফলে লোকের কষ্ট আরো বেড়েছে। সমাজ বিপ্লব ঘটতে আর দেরি নেই। 1919 সনে ইউরোপে এমন বহু আভাসই পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল রাশিয়ার দৃষ্টান্ত অনেকের মনকেই বিচলিত করে তুলছে। এমনিতর পশ্চাৎপটের মধ্যে শান্তি সম্মেলনের বৈঠক বসলো ভার্সাই শহরের ঠিক সেই ঘরটিতে যেখানে 48 বছর আগে জার্মান সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়েছিল। সে বিরাট জনসংঘের পক্ষে দিনের পর দিন অধিবেশন করা সহজ নয়, অতএব তাকে ভেঙে অনেকগুলো কমিটি তৈরি করা হলো। এই কমিটিগুলো গোপনে বৈঠক বসাতে লাগলেন। এদের মধ্যকার সমস্ত কুটচাল আর কলহ বিবাদকে বুদ্ধিমানের মতো অবগুণ্ঠনে ঢেকে রাখলেন। সমস্ত সম্মেলনটিকে নিয়ন্ত্রিত করছিল একটি 10 জনের সভা, মিত্রপক্ষের দেশগুলো নিয়ে গড়া। পরে এর সভ্য সংখ্যা কমে
হলো 5। এদের নাম রাখা হলো পঞ্চ মহারথী: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি আর জাপান। তারপর জাপানও এর মধ্যে থেকে খসে পড়ল। বাকি রইল একটা 4 জনের সভা। শেষ পর্যন্ত ত্রিমূর্তি আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্স, এই 3 দেশের প্রতিনিধিত্ব করছিলেন প্রেসিডেন্ট উইলসন, লয়েড জর্জ এবং ক্লেমেন্সো। সমস্ত পৃথিবীকে নতুন করে ঢেলে সাজাবার, তার দেহের ভয়ঙ্কর ক্ষতগুলোকে নিরাময় করবার গুরু দায়িত্ব পড়ল এই 3 জনেরই উপরে। এই দায়িত্ব বইবার যোগ্যতা আছে অতিমানব বা অর্ধদেবতার, এরা সেই তার ধারে কাছের জীবন নন। রাজা, রাষ্ট্রনীতিবিদ, সেনাপতি ইত্যাদি যেসব ব্যক্তিরা কর্তার আসনে বসে থাকেন, সংবাদপত্রে এবং অন্যান্য উপায়ে তাদের নাম এতই বিজ্ঞাপিত করা হয় এবং এমনই আড়ম্বরে ঘোষণা করা হয় যে দেখে শুনে সাধারণ লোকের অনেক সময় ধারণা হয় এরা চিন্তা এবং কার্যের রাজ্যে এক একটা মহামানব বিশেষ। একটা স্বর্গীয় বিউটি যেন এদের ঘিরে প্রকাশ পেতে থাকে। অজ্ঞ আমরা মনে মনে এমন সব গুণই এদের মধ্যে কল্পনা করে নিই যা বস্তুত এদের মধ্যেই নেই। কিন্তু একটু কাছে গিয়ে নিরীক্ষণ করে দেখা যাবে এরা অতি সাধারণ মানুষের বেশি কিছুই নয়। অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত রাষ্ট্রনীতিবিদ একবার বলেছিলেন, পৃথিবীর লোক বিস্ময়ে স্তম্ভিত হয়ে যেত যদি তারা জানতো কতখানি কম বুদ্ধির দ্বারা তাদের শাসন করা হয়। এই 3 জন, এই বড় 3 জন, এদের খুব বড় বড় ব্যক্তি বলেই মনে হতো। এদেরও দৃষ্টি ছিল অদ্ভুত রকম সংকীর্ণ। আন্তর্জাতিক কাণ্ড কারখানা সম্বন্ধেও এরা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ। পৃথিবীর ভূগোলটা পর্যন্ত এরা ভালো করে জানতেন না। প্রেসিডেন্ট উড্রো উইলসন এলেন, তার বিরাট খ্যাতি, জনসাধারণ তার নামে মুগ্ধ। বক্তৃতা এবং চিঠিপত্রে তিনি এত সব সুন্দর এবং আদর্শমূলক বাক্য ব্যবহার করেছিলেন যে লোকের বিশ্বাস হয়েছিল তিনি একটা পয়গম্বর বিশেষ। পৃথিবীতে যে নতুন স্বাধীনতার আবির্ভাব হবে তিনি তারই বার্তা বহন করে এনেছেন। লয়েড জর্জ গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, ভালো ভালো বুলি কপচাতে ইনিও অর্থাৎ, তবে এর আবার সুবিধাবাদী বলেও একটু খ্যাতি ছিল। ক্লেমেন্সোর নামই ছিল বাঘ। আদর্শ বা আধ্যাত্মিক বচনের তিনি ধার ধারতেন না। তার কথা ছিল ফ্রান্সের পুরনো শত্রু জার্মানিকে তিনি বিচূর্ণ করবেন, সকল দিক থেকে তাকে এমন ভাবে বিধ্বস্ত ধূলিসাৎ করে দেবেন যেন আর কোনোদিন সে মাথা খাড়া করতে না পারে। অতএব এই 3 জনে মিলে পরস্পরের সঙ্গে ধস্তাধস্তি করতে লাগলেন, যে যার নিজের কোলে ঝোল টেনে নেবার চেষ্টা করতে লাগলেন। প্রত্যেকেই আবার সম্মেলনের ভিতরে এবং বাইরে অন্য বহু লোকের হাতে টান এবং ধাক্কা খেতে লাগলেন। আর এদের সকলেরই পিছনে বিভীষিকা বিস্তার করে রইল সোভিয়েত রাশিয়ার করাল ছায়া। সম্মেলনে রাশিয়াকে ডাকা হয়নি, জার্মানিকেও না, কিন্তু প্যারিসের সম্মেলনে যে ধনিকতন্ত্রী জাতিগুলো এসে একত্র হয়েছিল, রাশিয়ার অস্তিত্বটাই যেন সারাক্ষণ তাদের জীবন বিপন্ন করে রাখছিল। শেষ পর্যন্ত ক্লেমেন্সোই জয়লাভ করেন লয়েড জর্জের সাহায্যে। উইলসন একটা জিনিস নিয়ে খুব লড়াই করেছিলেন, একটা জাতিসংঘ, সেটা তিনি পেয়ে গেলেন এবং তার এই প্রস্তাবটি অন্যরা মেনে নেবার ফলে অন্য প্রায় কোনো বিষয় নিয়েই তিনি বিশেষ জেদ দেখালেন না, এদের মতেই মত দিলেন। মাসের পর মাস ধরে তর্ক বিতর্ক আর আলোচনা চালিয়ে অবশেষে শান্তি সম্মেলনে উপস্থিত মিত্রপক্ষ একটা সন্ধিপত্রের খসড়া খাড়া করলেন এবং নিজেদের মধ্যে একমত হয়ে নিয়ে তারপর তারা জার্মানির প্রতিনিধিদের ডেকে পাঠালেন তাদের আদেশগুলি শুনে যেতে। 440টি ধারা সমন্বিত সে বিরাট সন্ধিপত্রটি এই জার্মানদের সামনে ফেলে দিয়ে এরা হুকুম করলেন, সই করো। আর কোনো আলোচনায় তাদের সঙ্গে হলো না। নতুন কোনো প্রস্তাব বা পরিবর্তনের কথা মুখে আনবার অবসর পর্যন্ত তারা পেলেন না। এ সন্ধি মানে হলো এদের হুকুম মাফিক সন্ধি। জার্মানিকে হয় এটি যেমন আছে তেমন ভাবে স্বীকার করে নিতে হবে অথবা অস্বীকার করবার ফল ভোগ করতে হবে। জার্মানির নতুন প্রজাতন্ত্রের প্রতিনিধিরা এতে আপত্তি করলেন। অবশেষে মনস্থির করবার জন্য তাদের যে সময়টা দেওয়া হয়েছিল তার একেবারে শেষ দিনটিতে তারা এই ভার্সাই সন্ধিপত্রে স্বাক্ষর করলেন। অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং তুরস্কের সঙ্গে মিত্রপক্ষ আলাদা আলাদা সন্ধিপত্র রচনা এবং স্বাক্ষর করলেন। তুরস্কের সঙ্গে যে সন্ধি করা হলো, তুরস্কের সুলতান সেটা মেনে নিতে রাজি ছিলেন, কিন্তু কামাল পাশা আর তার বীর সঙ্গীদের প্রচন্ড বাধা দেবার ফলে সে সন্ধি হতে পারল না। সে গল্প আমি তোমাকে আলাদা করে বলবো। এইসব সন্ধির ফলে কি কি পরিবর্তন হলো? ভূমি বিভাগের পরিবর্তন যা হলো তার বেশিরভাগই হলো পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া আর আফ্রিকায়।
আফ্রিকাতে জার্মানদের যেসব উপনিবেশ ছিল, মিত্রপক্ষ সেগুলোকে যুদ্ধের লুঠের মাল বলে হস্তগত করে নিলেন। সবচেয়ে ভালো জায়গাগুলো ফেলা হলো ইংল্যান্ডের ভাগে। টাঙ্গানাইকা এবং পূর্ব আফ্রিকার আরো কতগুলো অঞ্চল হস্তগত হবার ফলে ইংল্যান্ডের দীর্ঘদিনের একটা স্বপ্ন সফল হলো। উত্তরে মিশর থেকে শুরু করে দক্ষিণে উত্তমাশা অন্তরীপ পর্যন্ত আফ্রিকার একেবারে এদিক থেকে ওদিক পর্যন্ত বিস্তৃত একটানা একটি সাম্রাজ্য সে প্রতিষ্ঠা করলো। ইউরোপে পরিবর্তন হলো অনেক। ইউরোপের মানচিত্রে একসঙ্গে বহু সংখ্যক নতুন রাজ্যের আবির্ভাব হলো। ইউরোপে একটা পুরনো আর একটা নতুন মানচিত্র পাশাপাশি মিলিয়ে দেখো কতখানি পরিবর্তন তার হয়েছে, সেটা এক নজরেই বুঝতে পারবে। এর কিছু কিছু পরিবর্তন হয়েছিল রুশ বিপ্লবের ফলে। রাশিয়ার ঠিক সীমান্ত দেশে অনেকগুলো জাতির বাস ছিল যারা নিজেরা রাশিয়ান নয়। তারা সোভিয়েতের সঙ্গে সম্পর্ক ছেদ করে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করলো। সোভিয়েত সরকারও এদের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিল, এদের উপর হস্তক্ষেপ করলো না। ইউরোপের নতুন মানচিত্রের দিকে তাকিয়ে দেখো, একটা বড় রাজ্য ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি, সেটা একেবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার জায়গাতে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট রাজ্য। এদের অনেক সময় বলা হয় অস্ট্রিয়ার উত্তরাধিকারী রাজ্য সমূহ। এই রাজ্যগুলোর পরিচয়, অস্ট্রিয়া আগে সে মস্ত বড় রাজ্য ছিল, এখন তারই একটি ক্ষুদ্র টুকরোতে পরিণত হয়েছে। পৃথিবীর অন্যতম অতি বৃহৎ শহর ভিয়েনা তার রাজধানী। হাঙ্গেরি এরও আকার অনেক ছোট হয়ে গেছে। পৃথিবীর অন্যতম অতি বৃহৎ শহর চেকোস্লোভাকিয়া আগের দিনের বোহেমিয়া রাজ্য এখন এর অন্তর্গত হয়েছে। আমাদের পূর্ব পরিচিত কুখ্যাত রাজ্য যুগোস্লাভিয়ার খানিক অংশ সার্বিয়া, কিন্তু তার চেহারা এত স্ফীত হয়েছে যে দেখে চেনাই যায় না, এবং বাকি খানিক অংশ গিয়ে যুক্ত হয়েছে রোমানিয়া, পোল্যান্ড আর ইতালির সঙ্গে। অতি সম্পূর্ণ একটা শব্দ ব্যবস্থা। এর অনেকখানি উত্তরে আরেকটা নতুন রাজ্যের সৃষ্টি হয়েছে, বা বলা যায় একটা পুরনো রাজ্যের পুনরাবির্ভাব হয়েছে পোল্যান্ড। এটাকে তৈরি করা হলো প্রাশিয়া, রাশিয়া আর অস্ট্রিয়ার খানিক করে অংশ ছেঁটে দিয়ে। পোল্যান্ডকে সমুদ্রে পৌঁছাবার একটা পথ করে দেওয়ার জন্য একটা অদ্ভুত কাণ্ড করা হলো। জার্মানি বা প্রাশিয়াকে কেটে দুটুকরো করে তাদের মাঝখানে বারান্দার মতো সরু লম্বা এক ফালি জমি পোল্যান্ডকে দিয়ে দেওয়া হলো। এই পথে সে সমুদ্রে পৌঁছাতে পারবে। অর্থাৎ এখন পশ্চিম প্রাশিয়া থেকে পূর্ব প্রাশিয়াতে কেউ যেতে চাইলে তাকে পোল্যান্ডের অধীন এই সংকীর্ণ স্থানটি পার হয়ে যেতে হয়। এই স্থানটির উত্তর পাশে বিখ্যাত ডানজিগ শহর অবস্থিত। এটিকে একটি স্বাধীন নগরীকে পরিণত করা হয়েছে। মানে এটা এখন জার্মানিরও অন্তর্গত নয়, পোল রাজ্যেরও সম্পত্তি নয়, এ নিজেই এখন একটা রাজ্য বিশেষ সোজাসুজি জাতিসংঘের অধীনে। পোল্যান্ডের উত্তরে আছে বাল্টিক অঞ্চলের রাজ্যগুলি, লিথুয়ানিয়া, ল্যাটাভিয়া, এস্তোনিয়া এবং ফিনল্যান্ড। এরা সকলেই জারের প্রাচীন সাম্রাজ্যের ভগ্নাবশেষ দিয়ে তৈরি ছোট ছোট রাজ্য, কিন্তু এদের প্রত্যেকটিরই বিশেষ একটি নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব পৃথক ভাষা আছে। একটা জানবার মতো খবর তোমাকে দিতে পারি, লিথুয়ানিয়ানরা জাতে আর্য, ইউরোপের আরো অনেক জাতির মতো। এদের ভাষাও সংস্কৃত ভাষার সঙ্গে খুব নিকট সম্পর্ক। ব্যাপারটা লক্ষ্য করবার মতো, যদিও খুব সম্ভব ভারতের অনেক লোকই এর সন্ধান রাখে না। বহু দূরবর্তী জাতিগুলোর মধ্যেও যে একটা সম্পর্কের যোগসূত্র থাকতে পারে, এর থেকে তার কিছুটা আভাস আমরা পাই। ইউরোপের ভূভাগে আর একটি মাত্র বড় পরিবর্তন সাধিত হয়েছে, সে হচ্ছে আলসেস এবং লোরেন প্রদেশ দুটিকে ফ্রান্সের অন্তর্ভুক্ত করে দেওয়া। এছাড়া আরো কয়েকটা পরিবর্তন করা হয়েছিল, কিন্তু তার বিবরণ দিয়ে তোমাকে আর বিব্রত করবো না। এটা দেখলে এইসব পরিবর্তনের ফলে অনেকগুলো নতুন রাজ্যের সৃষ্টি হয়েছে, তাদের প্রায় সবগুলোই অত্যন্ত ছোট ছোট রাজ্য। পূর্ব ইউরোপের চেহারা এখন প্রায় বলকান অঞ্চলের মতোই হয়ে গেছে। অনেক সময় তাই বলা হয় সন্ধিপত্রগুলো ইউরোপ মহাদেশটাকে বলকান বানিয়ে দিয়েছে। আবার তুলনায় এখন দেশে দেশে সীমান্ত রেখার পরিমাণ অনেক বেশি। এই ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে খিটিমিটি ঠোকাঠুকিও লেগেই রয়েছে। পরস্পর প্রতি এদের যা তীব্র বিদ্বেষ, বিশেষ করে দানিউব নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে, সে এক আশ্চর্যের ব্যাপার। এর অপরাধ অনেকখানি হচ্ছে মিত্রপক্ষের। ইউরোপকে সম্পূর্ণ অস্বাভাবিক কতগুলো খণ্ডে তারা বিভক্ত করেছেন এবং তাই করে অসংখ্য নতুনতর সমস্যার সৃষ্টি করেছেন। ছোট ছোট অনেকগুলো জাতিগত সম্প্রদায়কে বিদেশি শাসনের অধীন করে দেওয়া হয়েছে, তারা এদের উপর অত্যাচার করছে। পোল্যান্ডকে একটা মস্ত বড় অঞ্চল দিয়ে দেওয়া হয়েছে, যেটা আসলে ইউক্রেনের অংশ। সেখানকার নিরীহ ইউক্রেনিয়ানদের জোর করে পোল বানিয়ে তুলবার উদ্দেশ্যে তাদের উপর নানা রকমের উৎপীড়ন করা হচ্ছে।
যুগোস্লাভিয়া, রোমানিয়া, ইতালি প্রত্যেকেই এইভাবে কিছু কিছু সংখ্যালঘু বিদেশি সম্প্রদায়কে হাতে পেয়েছে। তাদের উপরে এদের দুর্ব্যবহারের অন্ত নেই। এদিকে আবার অস্ট্রিয়া আর হাঙ্গেরির গায়ের একেবারে সবখানি মাংস চেঁচে নিয়ে হাড়টুকু মাত্র বাকি রাখা হয়েছে। তাদের নিজের লোকেদের অধিকাংশকেই তাদের হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশি শাসনের অধীনস্থ এই সমস্ত স্থানে স্বভাবতই জাতীয় আন্দোলনের সৃষ্টি হয়, তার ফলে চলে সারাক্ষণ মারামারি, হানাহানি। মানচিত্রটার দিকে আবার তাকাও, দেখবে পশ্চিম ইউরোপ থেকে রাশিয়া সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদের মাঝখানে রয়েছে পরপর এক সাম্রাজ্য, ফিনল্যান্ড, এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড এবং রোমানিয়া। তোমাকে বলেছি এই রাজ্যগুলোর অধিকাংশই জন্মলাভ করেছিল ভার্সাই সন্ধি থেকে নয়, সোভিয়েত বিপ্লবের ফলে। কিন্তু তা হলেও এদের উদ্ভব দেখে মিত্রপক্ষ খুবই খুশি হলো, কারণ এরা রাশিয়া আর অবলশেভিক ইউরোপের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। এরা যেন একটা স্বাস্থ্য রক্ষার সীমারেখা, যা দিয়ে সংক্রামক রোগাক্রান্ত স্থানকে অন্য স্থান থেকে আলাদা করে রাখা হয়। বলশেভিক সংক্রমণকে এরা ইউরোপ থেকে দূরে ঠেকিয়ে রাখে। বাল্টিক অঞ্চলের এই রাজ্যগুলি সকলেই অবলশেভিক, তা নইলে এরা অবশ্যই যে সোভিয়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিত। পশ্চিম এশিয়াতে যে প্রাচীন তুর্কি সাম্রাজ্য ছিল, তার কোনো কোনো অংশের উপর পাশ্চাত্য জাতিগুলোর লোভ পড়ল। যুদ্ধের সময় ব্রিটেন আরবদের উৎসাহ দিয়ে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করিয়েছিল, তাদের ভরসা দিয়েছিল। আরব দেশ প্যালেস্টাইন আর সিরিয়া ব্যাপী একটা সংযুক্ত আরব রাজ্য তারা গড়ে দেবে। অথচ আরবদের যখন তারা এই প্রতিশ্রুতি দিচ্ছিল, ঠিক সেই সময়ই ফ্রান্সের সঙ্গেই ব্রিটেন একটা গোপন সন্ধি সম্পন্ন করছিল। তাতেও ঠিক এই জায়গাগুলোই ফ্রান্সের সঙ্গে ভাগাভাগি করে নেবার ব্যবস্থা করে। খুব ভদ্রচিত কাজ এটা নয়। ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড একে অভিহিত করেছেন একটা অভদ্র দুমুখপনার কাহিনী বলে, কিন্তু সে 10 বছর আগের কথা। তখন তিনি মন্ত্রী হননি, কাজেই একাধ সময় সত্যি কথা বলতে পারতেন। কিন্তু এর চেয়ে অদ্ভুত অবস্থাটা হলো, যখন ব্রিটিশ সরকারের মাথায় খেললো কেবল আরবদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটাই ভাঙা নয়, ফ্রান্সের সঙ্গে যে গোপন সন্ধিটা হলো সেটাকেও ভাঙতে হবে। তাদের সামনে তখন বিরাট একটা স্বপ্ন জেগে উঠেছে, মধ্যপ্রাচ্যে একটা প্রকাণ্ড সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন। ভারতবর্ষ থেকে মিশর পর্যন্ত বিস্তৃত হবে তার সীমানা। ভারতীয় সাম্রাজ্যের সঙ্গে আফ্রিকাতে তাদের অধীনে যে বিপুল ভূভাগ রয়েছে তাকে একত্র জুড়ে নিয়ে সেই এক বিপুল ব্যাপার। প্রকাণ্ড স্বপ্ন এ লোভ সংবরণ করা সহজ নয়, অথচ তখন একে বাস্তবে পরিণত করাও খুব কঠিন মনে হচ্ছিল না। সে সময় 1919 সনে এই বিশাল ভূখণ্ডের সর্বত্রই ব্রিটিশ সেনা জুড়ে বসে রয়েছে। পারস্য, ইরাক, প্যালেস্টাইন, আরবের কতক অংশ, মিশর সবই তাদের দখলে। সিরিয়া থেকে ফরাসিদের বাইরে ঠেকিয়ে রাখতেও তারা চেষ্টা করছিল। খোদ কনস্টান্টিনোপল শহরটা পর্যন্ত তখন ব্রিটিশদের দখলে। কিন্তু 1920, 21, 22 সনে অনেক অপূর্ব ঘটনার আবির্ভাব হলো। ব্রিটেনের সে স্বপ্ন হাওয়ায় মিশে গেল। পিছনে সোভিয়েত আর সামনে কামাল পাশা, দুইয়ের চাপে পড়ে ব্রিটিশ মন্ত্রীদের এত সাধের কল্পনা একেবারে বৃথা হয়ে গেল। কিন্তু তখনও ব্রিটেন পশ্চিম এশিয়ার অনেকখানি জায়গা ইরাক এবং প্যালেস্টাইন জুড়ে বসে রয়েছে। আরবেও তারা ঘুষ দিয়ে এবং অন্যান্য উপায়ে ঘটনাচক্রকে তাদের ইচ্ছা মতো চালাবার চেষ্টা করছে। সিরিয়া পড়ল ফরাসিদের ভাগে। আরব দেশগুলিতে যে নবীন জাতীয়তার উদ্ভব হচ্ছিল তার কথা এবং স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের কাহিনী আমি তোমাকে অন্য এক সময় বলবো। এখন আমাদের আবার ভার্সাই সন্ধির কাছে ফিরে যেতে হচ্ছে। এই সন্ধিপত্রে বলা হলো জার্মানি অপরাধী, সে যুদ্ধ বাঁধিয়েছে। অতএব জার্মানদের জোর করে সেই সন্ধিপত্রে সই করিয়ে তাদের নিজেদের সে যুদ্ধ বাঁধাবার অপরাধ স্বীকার করানো হলো। এরকমের জবরদস্তি স্বীকারোক্তির মূল্য কিছুই নেই, এতে শুধু মনোমালিন্যই বাড়ে। এক্ষেত্রেও তাই হয়েছে। জার্মানির উপরে আরো একটি হুকুম জারি হলো, তাকে অস্ত্রশস্ত্র পরিত্যাগ করতে হবে। ছোট একটা সেনাদল মাত্র সে রাখতে পারবে মোটামুটি দেশের মধ্যে শান্ত শৃঙ্খলা বজায় রাখবার জন্য। তার সমস্ত নৌবহরটিকেও মিত্রপক্ষের হাতে সমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণের জন্য যখন জার্মানির নৌবহরকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তার কর্মচারী এবং নাবিকা স্থির করলেন ব্রিটিশদের হাতে তুলে যাওয়ার চেয়ে বরং সে বহরকে তারা নিজেরাই সমুদ্রে ডুবিয়ে দেবেন।
এর ধরুন যা কিছু দায়িত্ব সেও তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন। অতএব 1919 সনের জুন মাসে স্কাপা ফ্লো নামক স্থানে সমগ্র জার্মান নৌবহরটিকে তারা নিজের নাবিকরাই তলা ফুটো করে দিয়ে ডুবিয়ে দিলেন। ব্রিটিশ সেনার একেবারে চোখের সামনে তারা তখন সে বহরের হিসাব বুঝে নিতে প্রস্তুত হচ্ছে। তারপর আবার যুদ্ধের দরুন জার্মানিকে একটা জরিমানা দিতে হবে। যুদ্ধে মিত্রপক্ষের যে সব ক্ষতি এবং লোকসান সহিত হয়েছে তারও ক্ষতিপূরণ করতে হবে। এর নাম দেওয়া হলো ক্ষতিপূরণ বা রিপেয়ারেশন। বহু বছর পর্যন্ত এই কথাটা ইউরোপের আকাশ আচ্ছন্ন করে রেখেছিল। এই ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তার কোন নির্দিষ্ট অঙ্ক সন্ধিপত্রে বলা হলো না, তবে তার পরিমাণ নির্ধারণ করবার ব্যবস্থা খাড়া করা হলো। যুদ্ধের দরুন মিত্রপক্ষের যত ক্ষতি হয়েছে সমস্ত পূরণ করবার এই প্রতিশ্রুতি একটা বিরাট বোঝা। জার্মানি পরাজিত বিধ্বস্ত দেশ, তখন তার পক্ষে ঘর সামলাবার নানাবিধ সমস্যায় প্রকান্ত হয়ে উঠেছে। এর উপর আবার যদি মিত্রপক্ষের দরুন বোঝাও তার ঘাড়ে এসে চাপে, তবে তার পক্ষে সামাল দেওয়াই অসম্ভব। সে প্রতিশ্রুতি রক্ষা করা তার সাধ্যের বাইরে। কিন্তু মিত্রপক্ষ তখন বিদ্বেষে আর প্রতিহিংসা প্রবৃত্তিতে মাতাল হয়ে উঠেছে। তারা শুধু তাদের 1 পাউন্ড মাংস কেটে নিয়েই ক্ষান্ত হবে না, জার্মানির ভুলুণ্ঠিত দেহটাকে নিংড়ে শেষ রক্তবিন্দুটি পর্যন্ত আদায় করে তবে ছাড়বে। ইংল্যান্ডে তখন লয়েড জর্জ একটি নির্বাচনে জয়লাভ করেছিলেন। শুধু কাইজারকে ফাঁসি দাও এই ধ্বনির জোরে। ফ্রান্সে লোকের দেশ বুদ্ধি তখন এর চেয়েও প্রবল। সন্ধিপত্রের এত সব শর্তের মোট উদ্দেশ্যটা ছিল যত দিক দিয়ে সম্ভব জার্মানির কে নাগ পাশে বেঁধে একেবারে পঙ্গু করে রাখা, যেন আর কোনোদিন সে শক্তি সঞ্চয় করতে না পারে। পুরুষানুক্রমে তারা শুধু মিত্রপক্ষের অর্থনৈতিক দাস হয়ে থাকবে, কর হিসেবে প্রচুর পরিমাণে টাকা বছর বছর তাদের গুনে দেবে। একটা বড় জাতিকে এরকম ভাবে দীর্ঘকাল হাত পা বেঁধে রাখা সম্ভব নয়। ইতিহাস একথা বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু সে সোজা কথাটা এই মহাবিজ্ঞ মহারাষ্ট্র নীতি ধুরন্ধরদের মগজে প্রবেশ করলো না। ভারসাইতে তারা এই প্রতিহিংসা ধর্মী সন্ধির ভিত্তি স্থাপন করলেন। আজ তারা সেজন্য অনুতাপ করছেন। সকলের শেষে তোমাকে আরেকটি বাস্তব কথা বলতে হবে। শেষে প্রেসিডেন্ট উইলসনের সৃষ্ট লিগ অব নেশনস ভার্সাই সন্ধির ফলে জগতে তার আবির্ভাব হয়েছে। কথা ছিল এটা হবে একটা স্বাধীন এবং স্বশাসিত রাষ্ট্রদের মিলন ক্ষেত্র। এর লক্ষ্য হবে ন্যায় বিচার এবং উপযুক্ত মর্যাদা অনুসারে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মৈত্রী স্থাপন করে যুদ্ধের ভবিষ্যৎ সম্ভাবনাকে রোধ করা এবং জগতের সমস্ত জাতির মধ্যে বাস্তব এবং মানসিক সহযোগিতার প্রতিষ্ঠা করা। অতি প্রশংসনীয় সংকল্প। লীগের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো প্রত্যেকেই প্রতিশ্রুতি দিলেন শান্তিপূর্ণ উপায়ে আপোষ নিষ্পত্তির সমস্ত রকম সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবার আগে তারা কিছুতেই কেউ অন্য কোন সহযোগী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না, এবং সেক্ষেত্রেও যুদ্ধ ঘোষণা করবেন 9 মাস কাল অপেক্ষা করে। তারপর লীগের অন্তর্ভুক্ত কোন রাষ্ট্র যদি এই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে অন্যান্য রাষ্ট্রগুলো সে রাষ্ট্রের সঙ্গে সমস্ত প্রকার টাকা কড়ির লেনদেন এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত আর্থিক এবং অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করে দেবেন। এই প্রতিজ্ঞাও তারা করলেন। কাগজে কলমে কথাগুলো শুনতে ভারী চমৎকার, কার্যত যা দাঁড়িয়েছে সে একেবারেই ভিন্ন বস্তু। এটা কিন্তু লক্ষ্য করবার মতো। লীগ যুদ্ধের সম্ভাবনাকে একেবারে শেষ করে দেবার চেষ্টা করেনি, শুধু যুদ্ধ বাঁধবার পথে কিছু বাধা বিঘ্ন সৃষ্টি করতেই চেয়েছে, যেন এইভাবে কিছু সময় কেটে যাওয়ার ফলে এবং ইতিমধ্যে আপোষ মীমাংসার চেষ্টার ফলে মানুষের মনে যুদ্ধ বাঁধাবার উত্তেজনাটা নিজে থেকে কমে আসতে পারে। যেসব কারণে যুদ্ধ বাঁধে সেগুলোকে দূর করবার চেষ্টাও এতে করা হয়নি। স্থির হলো এই লীগের মধ্যে একটা অ্যাসেম্বলি বা একটা কাউন্সিল, এবং একটি কাউন্সিল থাকবে। অ্যাসেম্বলি তৈরি হবে এর অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিদের নিয়ে, আর কাউন্সিলে বড় জাতিগতিক প্রতিনিধিদের জন্য স্থায়ী আসন থাকবে। এছাড়া অন্য কয়েকজন সভ্য থাকবেন। অ্যাসেম্বলি তাদের নির্বাচন করে দেবে। আর থাকবে একটি সরকারি দপ্তরখানা বা সেক্রেটারিয়েট। তুমি জানো তার প্রধান কার্যালয় হচ্ছে জেনেভাতে। এছাড়া আরো কতগুলি কাজের জন্য একটা বিভাগ থাকবে। একটা আন্তর্জাতিক শ্রমিক অফিস, এরা শ্রমিক সংক্রান্ত সমস্ত সমস্যার মীমাংসা করবেন। আন্তর্জাতিক বিচারের জন্য একটা স্থায়ী আদালত, এটি হেগে অবস্থিত। বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আদান প্রদান ও সহযোগিতার জন্য একটা কমিটি। এর সমস্ত কাজ লীগ গড়া থেকে শুরু করেনি, কতগুলো কাজ পরে যোগ করা হয়েছে। লীগের সংগঠন পদ্ধতির মূল সূত্রটি ভার্সাই সন্ধির মধ্যেই ছিল। এর নাম হচ্ছে লিগ অব নেশন সংক্রান্ত চুক্তিপত্র। এই চুক্তিপত্রেই একথাও বলা হয়েছিল সমস্ত দেশেরই রণসজ্জা কমিয়ে দিতে হবে, নিজের নিজের নিরাপত্তা বজায় রাখবার জন্য, যেটুকু নইলে নয় তার বেশি রণসজ্জা কেউ রাখতে পারবে না। জার্মানিকে নিরস্ত্রীকরণের সেটা অবশ্য বাধ্যতামূলক ছিল। ব্যাপারটাকে এরই প্রথম ধাপ বলে
বর্ণনা করা হলো। অন্যান্য দেশে ক্রমে ক্রমে এর অনুসরণ করবে। আরো বলা হলো, কোনো রাষ্ট্র যদি অন্যকে আক্রমণ করে তবে তার শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু আক্রমণ বলতে কি বোঝায় সে কথা স্পষ্ট করে বলা হলো না। দুটি দেশ বা দুটি জাতির মধ্যে যখন যুদ্ধ হবে, দুজনেই অন্যের ঘাড়ে দোষটা পায়, বলে ওই এসে আমাকে আক্রমণ করেছে। বড় বড় জরুরি ব্যাপারে লীগ তার সিদ্ধান্ত ঘোষণা করতে পারত শুধু সকল সভ্য একমত হলে। কাজে একটি মাত্র রাষ্ট্র বা কোনো একটা প্রস্তাবের বিরুদ্ধে মত প্রকাশ করলে সে প্রস্তাব বাতিল হয়ে যেত। এর অর্থ ছিল কেবল ভোটের সংখ্যাধিক্যের জোরে কাউকে জুলুম করতে বাধ্য করা হবে না। এছাড়া এর ফলে প্রত্যেকটি জাতীয় রাষ্ট্র ঠিক আগের মতোই স্বাধীন এবং প্রায় আগের মতোই দায়িত্ব শূন্য থেকে গেল। লীগ সকলের উপর একটা উপরওয়ালা কর্তা গোছের ব্যাপার হয়ে উঠতে পারল না। এই ব্যবস্থাটির দরুনই লীগের শক্তি খুবই কমে গেল। সেটা বস্তুত দাঁড়িয়ে গেল শুধু একটি উপদেশদাতা প্রতিষ্ঠান। যে কোনো স্বাধীন রাষ্ট্রের এই লীগে যোগ দেওয়ার অধিকার ছিল, কিন্তু চারটি দেশকে একেবারে নাম করে এর বাইরে ঠেলে রাখা হলো। এরা হচ্ছে পরাজিত তিনটি দেশ, জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক আর বলশেভিক দেশ রাশিয়া। একথা অবশ্য সঙ্গে সঙ্গে বলা হলো, পরে এরাও বিশেষ কতগুলি শর্তাধীনে লীগে যোগ দিতে পারবে। আশ্চর্য ব্যাপার, এই ভারতবর্ষ একেবারে গড়া থেকে লীগের একজন সভ্য হয়ে আছে। কেবলমাত্র স্বাধীন দেশরাই এর সভ্য হতে পারবে, এই নীতিটিকে সোজাসুজি অগ্রাহ্য করে। ভারতবর্ষ বলতে অবশ্য বোঝানো হয়েছিল ভারতের ব্রিটিশ সরকারকে। এই চাতুরিটি খেলে ব্রিটিশ সরকার লীগে তাদের একজন বাড়তি লোক ঢুকিয়ে নিলেন। ওদিকে আবার আমেরিকাকে এক হিসেবে বলা যায় লীগের জন্মদাতা, অথচ সেই এতে যোগ দিতে অস্বীকার করে বসল। প্রেসিডেন্ট উইলসনের কার্যকলাপ এবং ইউরোপের দেশগুলোর কুটচাল আর জটিল প্যাঁচ দেখে দেখে আমেরিকার লোকেরা বিরক্ত হয়ে উঠেছিল। তারা স্থির করলো এর ধারে কাছেও আসবে না। লীগের দিকে অনেকেই খুব উৎসাহ ভরে চেয়ে রইল, আশা করলো এখনকার দিনের জগতে আমাদের মধ্যে যত বৈষম্য, যত বিবাদ বিসম্বাদ লীগ তার অবসান করবে, অন্তত অনেকখানি হ্রাসের ব্যবস্থা করবে, পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধির একটা যুগ এনে দেবে। লীগের নাম লোকের কাছে তুলে ধরবার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক দৃষ্টি নিয়ে সমস্ত বস্তুকে দেখবার অভ্যাস লোকের মধ্যে জাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে বহু দেশে বহু লিগ অব নেশনস সমিতি স্থাপিত হলো। অন্যদিকে আবার অনেক লোকে বলতে লাগলো লীগটা একটা প্রকাণ্ড ভণ্ডামির ব্যাপার, শুধু বড় বড় জাতি কটার মতলব হাসিল করবার উদ্দেশ্যে এর সৃষ্টি হয়েছে। এখন আমরা লীগের সম্বন্ধে কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এর কার্যকারিতা কতখানি সেটা বিচার করা হয়তো এখন আমাদের পক্ষে সহজ হয়েছে। 1920 সনের নববর্ষের দিনে লীগের কার্যারম্ভ হয়েছিল। এর বয়স এখন পর্যন্ত খুব বেশি হয়নি বটে, কিন্তু এই নাতিদীর্ঘ কালের মধ্যে লীগ নিজেকে অকেজ এবং অসার বলে প্রমাণিত করে ফেলেছে। আধুনিক জীবনের বহুবিধ ক্ষুদ্র ব্যাপারে লীগ বেশ ভালো কাজে দেখিয়েছে, সন্দেহ নেই। আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য বিভিন্ন জাতি বা তাদের সরকার সমূহকে সে টেনে এনে একত্র বসিয়েছে। শুধু এই বস্তুটাই প্রাচীন জগতের রীতির তুলনায় অনেকখানি অগ্রগতির পর্যায়ে, কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল জগতের শান্তি রক্ষা করা, অন্তত যুদ্ধের সম্ভাবনাকে কমিয়ে আনা। সে কাজ করতে সে একেবারেই অক্ষম হয়েছে। মূলত একে নিয়ে প্রেসিডেন্ট উইলসনের মনে কি অভিপ্রায় ছিল জানি না, কিন্তু এ সম্বন্ধে কোনো ওই সন্দেহের অবকাশ নেই যে লীগ এখন হয়ে উঠেছে বড় শক্তিদের, বিশেষ করে ইংল্যান্ড আর ফ্রান্সের হাতের যন্ত্র মাত্র। এর মূল কথাটাই হচ্ছে বর্তমান অবস্থাকে টিকিয়ে রাখা, বিভিন্ন জাতির মধ্যে ন্যায় বিচার এবং পরস্পর মর্যাদার কথা বলে থাকে, কিন্তু বিভিন্ন জাতির মধ্যে যে সম্পর্ক বর্তমানে রয়েছে সেটা সত্যি ন্যায় বিচার এবং মর্যাদার উপরে প্রতিষ্ঠিত কিনা সে খোঁজ নিতে চায় না। ফলে জাতিগুলোর ঘরোয়া ব্যাপারে হস্তক্ষেপ করতে সে যাবে না। সাম্রাজ্যবাদী জাতির অধীনে যেসব জাতি আছে তাদের কথা তার পক্ষে ঘরোয়া ব্যাপারই বটে। অর্থাৎ লীগ বলবে এই সাম্রাজ্যবাদীরা তাদের সাম্রাজ্য চিরকাল ধরেই শাসন করতে থাক, এইটাই তারও কাম্য। তারপরে আবার জার্মানি এবং তুর্কির হাত থেকে বহু নতুন জায়গা কেড়ে নিয়ে মিত্রপক্ষের দেশগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল। এদের নাম দেওয়া হয়েছিল ম্যান্ডেট বা রক্ষাধীন। এই কথাটাই লিগ অব নেশনস, ঠিক লিগ অব নেশনস এর প্রকৃতির যোগ্য কথা, কারণ এর মধ্যকার ইঙ্গিতটাই হচ্ছে পুরোনো দিনের সাম্রাজ্যবাদী শোষণ অব্যাহত গতিতে চলতে থাকবে, অবশ্য একটা মধুরতর নামের আবরণে। বলা হয় এই অঞ্চলগুলির রক্ষার ভার এদের হাতে দেওয়া হয়েছে রক্ষণীয় অঞ্চলের প্রজাদেরই অভিপ্রায় অনুসারে। বহু স্থানে সে প্রজারা এই রক্ষকদের বিরুদ্ধে বিদ্রোহ পর্যন্ত করেছে, দীর্ঘকাল ধরে সংগ্রাম চালিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে, অবশেষে বোমা এবং কামানের গলা খেয়ে
আবার এদের বর্ষতা স্বীকার করেছে। প্রজাদের অভিপ্রায় যাচাই করবার পন্থাটা ভালোই ছিল বলতে হবে। সুন্দর সুন্দর শব্দ আর ভাষা অবশ্য অনেকেই বলা হতো তখন। সাম্রাজ্যবাদী জাতিগুলো হচ্ছে অভিভাবক বা জিম্মাদার। রক্ষাধীন অঞ্চলের প্রজাদের ভার তাদের জিম্মা করে দেওয়া হয়েছে। সে জিম্মার সমস্ত শর্ত যাতে যথাযথ পালিত হয় সেটা দেখবার ভার হচ্ছে লীগের উপর। বস্তুত এতে অবস্থা আরো খারাপ হয়ে উঠলো। সাম্রাজ্যবাদী জাতিগুলো যা ইচ্ছে তাই করতে লাগলো, অথচ তাদের বাইরে রইল একটা খুব মহৎ কর্তব্যের ছদ্মবেশ। অজ্ঞ লোকেদের বিবেক সেই বেশ দেখেই মুক্ত হয়ে বসে রইল। কোন ক্ষুদ্র রাষ্ট্র যখন কোন রকম অন্যায় করে, লীগ তখন খুব গম্ভীর ভাব ধারণ করে, তার ক্রোধের হুমকি দেখিয়ে তাকে ঠান্ডা করে দেয়। আর বড় জাতিগুলো যখন কেউ অপরাধ করে, লীগ তখন যথাসম্ভব অন্যদিকে চোখ ফিরিয়ে বসে থাকে বা তার সে অপরাধটাকে যতদূর পারে লঘু বলে প্রমাণ করতে চেষ্টা করে। এমনি করেই বড় জাতিগুলো লীগকে নিজের ইচ্ছে মতো চালাতে লাগলো। একে দিয়ে যেখানে তাদের উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে সেখানে একে কাজে লাগালো, আর যেখানে একে উপেক্ষা করে চলা তাদের পক্ষে সুবিধাজনক সেখানে একে সবাই উপেক্ষা করে চলল। তবু হয়তো সে অপরাধ লীগের নয়, অপরাধ ছিল আসলে সেই ব্যবস্থাটারই। লীগকে নিজের প্রকৃতি বসেই তার সঙ্গে তাল রেখে চলতে হয়েছে। সাম্রাজ্যবাদের মূল কথাই হচ্ছে বিভিন্ন জাতির মধ্যে অতি তীব্র রেষারেষি এবং প্রতিদ্বন্দ্বিতা। প্রত্যেকেই তারা পৃথিবীটাকে যে যতখানি পারে শোষণ করে নিতে চায়। একটা সমাজের প্রত্যেকটি সভ্য যদি সারাক্ষণে পরস্পরের পকেট মারতে চায়, পরস্পরের গলা কাটবে বলে ছুরি সানাতে থাকে, তবে তাদের মধ্যে খুব বেশি সহযোগিতা গড়ে উঠবে বা সেই সমাজের খুব বেশি উন্নতি হবে এমন আশা করাই ভুল। এজন্যই খুব ভারী জাকালো মাতব্বর মুরব্বী আর অভিভাবক গোষ্ঠী থাকা সত্ত্বেও লীগ যে ক্রমেই নিস্তেজ হয়ে পড়লো, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। ভার্সাইতে যখন সন্ধি শর্ত ইত্যাদি নিয়ে আলোচনা চলছে, জাপান সরকারের তরফ থেকে তখনই বলা হচ্ছিল সমস্ত জাতিরই মর্যাদা সমান, এই মর্মে একটি ধারা সে সন্ধিপত্রে অন্তর্গত করে দেওয়া হবে। সে প্রস্তাব তখন গৃহীত হলো না। জাপানকে অবশ্য শান্ত করে রাখা হলো চীনের ইয়াওচাও প্রদেশ তাকে দান করে। চীনের মতো একটি দুর্বল এবং বিনীত মিত্র দেশের ঘাড় ভেঙে বৃহৎ ত্রিশক্তি খুব মস্ত একটা দাক্ষিণ্য দেখিয়ে দিলেন। এই ক্ষোভে চীন সন্ধিপত্রে স্বাক্ষর করল না। যুদ্ধের অবসান ঘটাবার জন্য অনুষ্ঠিত যুদ্ধটি শেষ হয়েছিল ভার্সাই সন্ধিতে। এই হচ্ছে সে সন্ধির স্বরূপ। ফিলিপ স্নোডেন, পরে তিনি হয়েছিলেন ভাইকাউন্ট স্নোডেন, তিনি ব্রিটিশ ক্যাবিনেটেরও একজন মন্ত্রী ছিলেন। এই সন্ধিটি সম্বন্ধে তিনি এই মন্তব্য করেছিলেন: দস্যু সাম্রাজ্যবাদী এবং সমর ব্যবসায়ীদের এই সন্ধিপত্র দেখে সন্তুষ্ট হবার কথা। যারা আশা করেছিল এই যুদ্ধের অবসানে শান্তি আসবে, তাদের সে আশা এতে সমূলে বিনষ্ট হয়েছে। এটা শান্তি স্থাপনের সন্ধিপত্র নয়, আর একটা যুদ্ধের ঘোষণাপত্র। গণতন্ত্রের প্রতি এবং যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি এতে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মিত্রপক্ষের প্রকৃত মনোভাবটাই এই সন্ধিপত্রে ফুটে উঠেছে। বস্তুত মিত্রপক্ষ সেদিন দেশ বুদ্ধি, অহংকার আর লোভের খেলায় অত্যধিক বাড়াবাড়ি করে ফেলেছিলেন। পরবর্তীকালে তার জন্য তারা অনুতপ্ত হয়ে ওঠেন যখন দেখতে পেলেন যে তাদের নিজেদের বুদ্ধির ত্রুটিতে নিজেরাই নাজেহাল হয়ে যাচ্ছেন। কিন্তু তখন খুবই দেরি হয়ে গেছে। চিঠি নম্বর 156, 26শে এপ্রিল 1933। যুদ্ধোত্তর জগৎ। এতদিনে আমরা দীর্ঘ পথের শেষ প্রান্তে এসে পৌঁছলাম। আধুনিক যুগের গোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি। এবার আমরা দেখব যুদ্ধোত্তর জগৎকে, মহাযুদ্ধের পরবর্তী যুদ্ধের জগৎকে। এটা আমাদের নিজেদের যুগ, তোমারও নিজের জীবনের যুগ। আমাদের যাত্রাপথের এইটাই শেষ ক্ষেপ। কাল প্রবাহের হিসেব এর দৈর্ঘ্য অতি সামান্য, কিন্তু তবু এটি বড় কঠিন যাত্রা। যুদ্ধ শেষ হয়েছে আজ ঠিক 14.5 বছর হলো। ইতিহাসের যে দীর্ঘ দীর্ঘ যুগ আমরা পার হয়ে এসেছি তার তুলনায় এই ক্ষুদ্র কালটি কতটুকুই বা। কিন্তু আমরা নিজেরাই রয়েছে ঠিক মধ্যখানে নিমগ্ন হয়ে। এত কাছাকাছি থেকে ঘটনাচক্রের স্বরূপ সম্বন্ধে নির্ভুল ধারণা করা বড় কঠিন। সেরকম ভাবে দেখলে এর যথার্থ স্বরূপ ধরা পড়বে এখান থেকে। আমরা যেভাবে একে দেখবার অবসর পাইনি, ইতিহাস আলোচনার জন্য মনের মধ্যে যে শান্ত নির্বিকারত্ব প্রয়োজন তাও আমাদের আয়ত্ত করা সম্ভব হয় না। অনেক ব্যাপার নিয়েই আমরা অত্যন্ত বেশি উত্তেজিত হয়ে উঠি। তখন বহু ক্ষুদ্র জিনিস আমাদের চোখে মস্ত বড় হয়ে ওঠে।
আবার অনেক সত্যকার বড় জিনিসেরও আমরা গুরুত্ব তা ঠিক বুঝতে পারি না। অসংখ্য গাছের ভিড় দেখে আমরা দিশেহারা হয়ে যাই, বনটা যে কোথায় আর সে চোখেই পড়ে না। তারপর আরো মুশকিল আছে, কোন জিনিসটার গুরুত্ব কতখানি তা জানবো কি করে? দেখবো কোন মাপকাঠি দিয়ে একে মাপা যায়, এটা তো সহজেই বুঝি। কোন দৃষ্টি নিয়ে সমস্ত ব্যাপারটাকে দেখবো তার উপরে অনেকখানি ফল নির্ভর করে। একদিক থেকে দেখলে যে ঘটনাটা অত্যন্ত গুরুতর মনে হয়, আর এক দিক থেকে দেখলে হয়তো সেটাকেই মনে হবে একেবারে বাজে তুচ্ছ ব্যাপার। তোমাকে যত চিঠি আমি লিখেছি তার মধ্যে এই কথাটিকে আমি খানিকটা এড়িয়ে চলেছি। এর সোজা এবং সম্পূর্ণ উত্তরটি তোমাকে আমি দিইনি, অথচ তা সত্ত্বেও যা কিছু আমি লিখেছি তার সবকিছুর উপরেই আমার সাধারণ মতামতের ছাপ পড়েছে। এই একই যুগ এবং ঘটনার কথা লিখতে গিয়ে আরেকজন লোক হয়তো একেবারেই ভিন্ন রকমের কথা বলতেন। ইতিহাস সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি কিরকম হওয়া উচিত সে প্রশ্ন নিয়ে আমি এখানেও আলোচনা করব না। আমার নিজের দৃষ্টিভঙ্গিটা গত কবছরে অনেকখানি বদলে গেছে। এই ব্যাপারটি এবং আরো বহু ব্যাপার সম্বন্ধে আমি যেমন আমার মত বদলে নিয়েছি, আরো বহুজনের মতো তেমনি ভাবে বদলেছে। তার কারণ যুদ্ধের ধাক্কায় পৃথিবীর প্রত্যেক বস্তু এবং প্রত্যেক ব্যক্তির প্রকৃতিতে একটা অত্যন্ত জোর ঝাঁকুনি লেগেছে। প্রাচীনকালের যে জগৎ আমাদের ছিল, যুদ্ধ তাকে একেবারেই ধূলিসাৎ করে দিয়ে গেছে। তারপর থেকে সে প্রাচীন জগৎ আবার কষ্টসৃষ্টে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যেসব ধারণা আর মতামত নিয়ে আমরা বড় হয়ে উঠেছিলাম সেগুলোতে আগাগোড়া ফাটল ধরেছে। আধুনিক সমাজ এবং সভ্যতার গোড়ায় আদৌ কোনো সত্য আছে কিনা এই বিষয়েই আমাদের মনে সংশয় জেগে উঠেছে। অসংখ্য তরুণ প্রাণের ভয়াবহ অপচয় ঘটতে দেখেছি আমরা। দেখেছি মিথ্যা ভাষণ, অত্যাচার, পাশবিক মনোবৃত্তি আর ধ্বংসলীলার তাণ্ডব। বিস্মিত হয়ে ভেবেছি, এই কি সভ্যতার শেষ হয়ে গেল? রাশিয়াতে সোভিয়েতের আবির্ভাব হলো, নতুন একটা বস্তু সে, নতুন একটা সমাজ ব্যবস্থা প্রাচীন ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী রূপে সে এসে দাঁড়ালো আমাদের সামনে। আরো বহু নতুন মতবাদ বাতাসে ভেসে বেড়াতে লাগলো। প্রখণ্ড একটা ভাঙাচোরার মধ্য দিয়ে, ভাঙাচোরার যুগ ছিল সেটা। প্রাচীনকালের যত মতামত, কূটনীতি, রীতিনীতি হুড়মুড় করে ভেঙে পড়লো। মানুষের মন ভরে উঠলো সংশয় আর সমস্যায়। যুগান্তর আর দ্রুত পরিবর্তনের যুগে সেটা না হয়েই পারে না। এইসব ব্যাপারে, এইসব কারণেই যুদ্ধের পরবর্তী কালটাকে ঠিক ইতিহাসের বস্তু বলে মনে করা আমাদের পক্ষে একটু কঠিন। নানা রকমের মতবাদ ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে, সংশয় প্রকাশ করতে আমরা পারি, তার মধ্যে কোনো একটাকে সবাই প্রাচীনকালের বস্তু বলে গানে শুধু সেই জন্যই সেটাকে মেনে নিতেও আমরা বাধ্য নই। কিন্তু তাই বলে মতবাদ আর সিদ্ধান্ত নিয়ে খালি নড়াচড়ার খেলা করে দিন কাটাবারও অধিকার আমাদের নেই। আমাদের নিজেদেরই যথাসাধ্য নির্দিষ্ট মনে চিন্তা করে দেখতে হবে আমাদের কি কর্তব্য, সেটা স্থির করে নিতে হবে। পৃথিবীর ইতিহাসে এটা একটা যুগ পরিবর্তনের কাল। এই সময়ে বিশেষ করে আমাদের দেহ এবং মনের সমস্ত শক্তিকে কাজে লাগবার প্রয়োজন আছে। এই হচ্ছে সময় যখন দৈনন্দিন জীবনের বৈচিত্র্যহীন ধারা অকস্মাৎ জীবন্ত হয়ে ওঠে, নতুনতর আবিষ্কারের আহ্বান হাতছানি দিয়ে আমাদের ডাকতে থাকে। নবীন জগতের সৃষ্টির কাজে আমরা সবাই গিয়ে একটুখানি হাত লাগাবার অবসর পেয়ে যাই। এরকম সময় চিরদিন দেশের যুবশক্তি এগিয়ে এসেছে কাজ সম্পন্ন করতে, তারাই করতে পেরেছে। চিন্তাধারা আর পরিবেশ যখন বদলে যেতে থাকে, যুবকরাই সহজে তার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে চলতে পারে। যারা বৃদ্ধ তাদের মন কঠিন হয়ে গেছে। প্রাচীন মতামত আর রীতিনীতি যাদের মজ্জাগত, তারা সেটা পারে না। যুদ্ধের পরবর্তী এই কালটাকে একটু ভালো করে বিশ্লেষণ করে দেখলে বোধ হয় ক্ষতি নেই। কিন্তু এই চিঠিতে আমি তোমাকে শুধু এর সম্বন্ধে মোটামুটি একটা সাধারণ ধারণাই দিয়ে যেতে চাই। নেপোলিয়নের পতনের পর 19 শতাব্দীর ইতিহাস নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমার মনে আছে। 1815 সনের ভিয়েনা সন্ধি এবং তার ফলাফলের কথা আমাদের স্বভাবতই মনে জাগে। 1919 সনের ভার্সাই সন্ধি এবং তার ফলাফলের সঙ্গে এর তুলনা ও না করে আমরা পারি না। ভিয়েনা সন্ধির ফল ভালো হয়নি। ইউরোপে ভবিষ্যতে আবার যুদ্ধ বাঁধবে তার বীজ সেই সন্ধির মধ্যেই লাগানো হয়েছিল। সেবার থেকেও কিন্তু আমাদের কালের রাষ্ট্রনীতিবিদরা কিছুই শিখলেন না। ভার্সাই সন্ধি করলেন তার চেয়েও বেশি করে। এর স্বরূপ আমরা গত চিঠিতে দেখেছি। এই তথাকথিত সন্ধি বা শান্তিপত্রের নিবিড় ছায়া যুদ্ধোত্তর যুগের পৃথিবীকে অন্ধকার ঢেকে রেখেছে।
এই গত 14টি বছরের মধ্যে পৃথিবীতে বড় বড় ঘটনা কি ঘটেছে দেখা যায়। আমার মতে এই সময়কার সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অভ্যুত্থান এবং সংহতি লাভ। এর নাম ইউএসএসআর বা ইউনিয়ন অব সোশ্যালিস্ট অ্যান্ড সোভিয়েত রিপাবলিকস। পৃথিবীতে টিকে থাকবার জন্য সোভিয়েত রাশিয়াকে কি কঠিন লড়াই করতে হয়েছিল তার কিছুটা কাহিনী তোমাকে আমি আগেই বলেছি। এত সমস্ত বাধা বিঘ্ন ঠেলেও যে সে জয়ী হতে পেরেছে, এটাই হচ্ছে এই শতাব্দীর একটি আশ্চর্য ব্যাপার। সোভিয়েত এশিয়ার যতখানি জায়গা নিয়ে ভূতপূর্ব যা সাম্রাজ্য বিস্তৃতি ছিল তার সর্বত্র জুড়েই সোভিয়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সাইবেরিয়াতে একেবারে প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত, মধ্য এশিয়াতে ভারত সীমান্তের অত্যন্ত কাছ পর্যন্ত গোড়াতে অনেকগুলো আলাদা আলাদা সোভিয়েত প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল। তারপর তারা সকলে একত্র সংবদ্ধ হয়ে একটা যুক্তরাষ্ট্রে পরিণত হয়েছে। এরই নাম এখন হয়েছে ইউএসএসআর। ইউরোপ আর এশিয়ার অতি বিরাট স্থান নিয়ে এই যুক্তরাষ্ট্র গঠিত। এর আয়তন পৃথিবীর ভূ পরিমাণের প্রায় 6/1 সমান। অতি বৃহৎ আয়তন, কিন্তু শুধু আয়তন দিয়েই রাষ্ট্রের মর্যাদার মাপ হয় না। রাশিয়া খুবই অনুন্নত দেশ ছিল। সাইবেরিয়া এবং মধ্য এশিয়া ছিল আরো বেশি অনুন্নত। দ্বিতীয় সে আশ্চর্য ব্যাপারটি সোভিয়েতরা করলো, সে হচ্ছে এই দেশের রূপ পরিবর্তন। দেশ উন্নয়নের অপূর্ব সব পরিকল্পনা খাড়া করে এই বিপুল দেশের অতি বৃহৎ অঞ্চলের রূপ তারা এমনই বদলে দিয়েছে যে তাদের দেখে আর চেনা যায় না। একটা জাতির দ্রুত অগ্রগতির এমন দৃষ্টান্ত ইতিহাসে আর নেই। মধ্য এশিয়ার অত্যন্ত পশ্চাৎপদ অঞ্চলগুলো পর্যন্ত এমনই বিদ্যুৎ বেগে উন্নত হয়ে উঠেছে যে দেখে ভারতবর্ষে আমাদের ঈর্ষান্বিত হবার কথা। সবচেয়ে উন্নতি এরা দেখিয়েছে শিক্ষা এবং শিল্পে। প্রকাণ্ড প্রকাণ্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাহায্যে রাশিয়ার শিল্প প্রতিষ্ঠার কাজ একেবারে হুড়মুড় করে এগিয়ে নেওয়া হয়েছে। বিরাট বিরাট কারখানা তৈরি করা হয়েছে সে দেশে। দেশের লোককে অবশ্য খুবই কষ্ট স্বীকার করতে হয়েছে এর জন্য। বিলাস এবং আরাম তো বটেই, প্রয়োজনের বস্তু থেকেও তাদের স্বেচ্ছায় বঞ্চিত থাকতে হয়েছে যেন তাদের আয়ের বৃহত্তর অংশ পৃথিবীর এই প্রথম সমাজতন্ত্রী দেশের প্রতিষ্ঠা এবং সংগঠনের কাজে ব্যবহৃত হতে পারে। এর বোঝা বিশেষ করে বহন করতে হয়েছে কৃষকদেরই। এই সোভিয়েত দেশটির ক্রমাগত সামনে দেশটি এগিয়ে চলেছে, আর পশ্চিম ইউরোপের দেশগুলো নিত্য নতুন বিপদ আর সমস্যায় জড়িয়ে পড়েছে। এদের মধ্যেও তফাৎটা বড় স্পষ্ট হয়ে চোখে পড়ে। বাধা বিঘ্ন তার যতই থাক, পশ্চিম ইউরোপের ধন ঐশ্বর্য এখনো রাশিয়ার চেয়ে অনেক বেশি। দীর্ঘকাল তার সম্পদ কেটেছে, তার মধ্যে সে দেহে অনেকখানি মেদ সঞ্চয় করে নিয়েছে। এখন কিছুকাল তার উপরে নির্ভর করে সে বেঁচে থাকতে পারবে, কিন্তু এর প্রত্যেকটি দেশই ঋণের ভারে পীড়িত। ভার্সাই সন্ধিতে জার্মানির উপরে যে ক্ষতিপূরণের দায় চাপানো হয়েছিল তার দরুন চিন্তাগ্রস্ত এবং এর ছোট বড় সকল দেশের মধ্যেই ক্রমাগত রেষারেষি আর কলহ চলেছে। এই সমস্ত মিলে ইউরোপের অবস্থা ভয়াবহ করে তুলেছে। এই বিপদ এবং উদ্ধারের উপায় আবিষ্কারের জন্য অবিরাম আলোচনা বৈঠক বসছে। উপায় কিছুই আবিষ্কার করা যাচ্ছে না। দিন দিন অবস্থা আরো খারাপ হয়ে উঠছে। আজকের দিনে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পশ্চিম ইউরোপের তুলনা করতে যাওয়া এ যেন যুবার সঙ্গে বৃদ্ধের তুলনা। যুবার কাঁধে ভারী বোঝা, কিন্তু তার দেহ মন স্বাস্থ্য আর শান্তিতে শক্তিতে ভরপুর। বৃদ্ধের জীবনে আশা বা উদ্যম বলে বিশেষ কিছু অবশিষ্ট নেই। মনে তার আজও অহংকার আছে, কিন্তু সে অহংকারের বসে এগিয়ে চলেছে এই জীবনের নিশ্চিত অবসানেরই দিকে। যুদ্ধের পরে মনে হয়েছিল আমেরিকার যুক্তরাষ্ট্রকে ইউরোপের এই ব্যাধির সংক্রমণ স্পর্শ করতে পারেনি। 10 বছর পর্যন্ত তার একেবারে অদ্ভুত সমৃদ্ধি দেখা গেল। টাকা লোভী বাজারে এককালে ইংল্যান্ডি কর্তা ব্যক্তি ছিল। যুদ্ধের সময় আমেরিকা তার স্থানটি দখল করে নিয়েছে। এখন আমেরিকাই হয়েছে সমস্ত পৃথিবীর মহাজন। পৃথিবীর সমস্ত দেশ তার কাছে টাকা ধারে। অর্থনৈতিক দিক থেকে বলা যায় পৃথিবীতে এখন তারাই কর্তৃত্বের আসনে। সমস্ত পৃথিবীর কাছ থেকে সে নজরানা মিলছে। তার উপর নির্ভর করে যে সুখে স্বাচ্ছন্দ্যে সে কাটিয়ে যেতে পারত। এর আগে ইংল্যান্ডও কতটা তাই করেছে, কিন্তু সেটা করবার পথে আমেরিকার দুটো বড় মুশকিল ছিল। তার ঘাতক দেশগুলোর অবস্থা খারাপ হয়ে পড়েছে। নগদ টাকার ধার শোধ দেবার শক্তি তাদের নেই। অবশ্য অবস্থা ভালো থাকলেও এই বিরাট পরিমাণ দেনা নগদ টাকায়
বিরাট পরিমাণ দেনা নগদ টাকায় মিটিয়ে দেওয়ার সাধ্য তাদের হতো না। ধার শোধ দেওয়ার একমাত্র উপায় তাদের হচ্ছে মালপত্র তৈরি করা এবং সেইগুলিকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া। কিন্তু বিদেশি পণ্য তার বাজারে এসে হাজির হবে, এটা আমেরিকার পছন্দ নয়। সে প্রকাণ্ড উঁচু রকমের রক্ষা শুল্কের পাঁচিল গেঁথে দিল, ফলে এর অধিকাংশ মালই আমেরিকায় ঢুকতে পেল না। তাহলে সেই ঘাতক বেচারীরা তাদের দেনা শোধ করে কি করে? একটা ভারী চমৎকার পন্থা আবিষ্কার করে ফেলল আমেরিকা। সে নিজেই তাদের আরো বেশি টাকা ধার দেবে, যেন সেই টাকায় তারা প্রাপ্য সুদ মিটিয়ে দিতে পারে। ঋণ শোধ আদায় করবার অতি অপূর্ব উপায়। এতে মহাজন ক্রমেই আরো বেশি করে টাকা দিতে থাকবে, তার ঋণের মোট পরিমাণও ক্রমেই বেড়ে যেতে থাকবে। রকম দেখে স্পষ্ট বোঝা গেল এই ঋণের বোঝা থেকে এই ঘাতক দেশগুলো কোনোদিনই মুক্ত হতে পারবে না। তারপর একদিন হঠাৎ আমেরিকা এদের টাকা ধার দেওয়া বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে এদের কাগজপত্রে যেটুকু বা আর্থিক সংস্থান ছিল সব শুধু একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে গেল। তারপর আবার আরো একটি ভারী আশ্চর্য ব্যাপার ঘটল। আমেরিকা, ধনসম্পদের সমৃদ্ধ আমেরিকা, টাকায় আর সোনায় তার ঘর একেবারে কানায় কানায় ভরা। হঠাৎ দেখা গেল সেই আমেরিকাতেই অসংখ্য যুবক বেকার হয়ে পড়েছে। শিল্প ব্যবসায়ের রথের চাকা গেছে থেমে, দেশের মধ্যে নিদারুণ দৈন্য আর দুর্দশা রাজত্ব দেখা দিয়েছে। আমেরিকা ধনের দেশ, তারই যখন দুর্দশা, ইউরোপের অবস্থা কি হয়েছিল বুঝতেই পারো। প্রত্যেক দেশই চেষ্টা করতে লাগলো বিদেশি পণ্য কিনবে না। অত্যন্ত উঁচু হারে রক্ষা শুল্ক বসিয়ে আরো নানা ফন্দি ফিকির খাটিয়ে স্বদেশি মাল কেন বলে ঘুরে তুলে তারা বিদেশি পণ্য আসবার পথ বন্ধ করতে লাগলো। প্রত্যেক দেশই তখন চাচ্ছে অন্যের কাছে শুধু নিজের মাল বেচবে, অন্যের মাল নিজে কিনবে না, অন্তত যত সম্ভব কম কিনবে। ব্যবসায় এবং বাণিজ্য মানে হচ্ছে পরস্পরের মধ্যে পণ্য বিনিময়। কাজে আন্তর্জাতিক বাণিজ্যের মৃত্যু না ঘটিয়ে এই ধরনের কাণ্ড বেশি দিন চালানো সম্ভব নয়। এই নীতিটির নাম হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। এর হিড়িক সমস্ত দেশেই লাগলো। উগ্র জাতীয়তাবাদের অন্যান্য প্রকাশও দেখা যেতে লাগলো। ব্যবসা, বাণিজ্য এবং শিল্পে মন্দা পড়ল। তারই সঙ্গে সঙ্গে প্রত্যেক দেশের দৈন্য দারিদ্র বাড়তে লাগলো। বড় বড় সাম্রাজ্যবাদী দেশগুলো এই সংকট থেকে পরিত্রাণের উপায় বলে বিদেশে শোষণের বহর আরো বাড়িয়ে দিল এবং নিজের দেশের শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে লাগলো। পৃথিবীর সর্বত্র সকল দেশেই প্রত্যেকে তার শোষণের বহর বাড়িয়ে নেবার কামনা এবং চেষ্টা করছে। সুতরাং প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে ক্রমেই সংঘাত বেড়ে উঠল। লিগ অব নেশনস বসে বসে অস্ত্র বর্জনের বড় বড় বুলি আওড়াতে লাগলো এবং কাজে আর কিছুই করলো না। ওদিকে পৃথিবীতে যুদ্ধের করাল ছায়া ক্রমে আসন্ন হয়ে আসতে লাগলো। আবার সবাই বুঝলো যুদ্ধ না বেঁধে যায় না। আবার পৃথিবীর সমস্ত দেশ যুদ্ধের জন্য তৈরি হতে লাগলো, নিজেদের মধ্যে দল গড়া শুরু করলো। দেখে শুনে মনে হচ্ছে যে যুগে ধনিকতন্ত্রী সভ্যতা পশ্চিম ইউরোপে আর আমেরিকার প্রভুত্ব বিস্তার করেছিল এবং বাকি পৃথিবীটাকেও নিজের কর্তৃত্বের অধীনে করে ফেলেছিল, সে যুগ তার অবসান হতে আর বেশি দেরি নেই। যুদ্ধের পর প্রথম 10টা বছর সবাই ভেবেছিল হয়তো ধনিকতন্ত্র আবার এই ধাক্কা সামলে সবল হয়ে উঠবে, আবার কিছু কালের মতো সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু গত 3 বছরের ব্যাপার দেখে সে সম্বন্ধে সকলেই এখন অত্যন্ত সন্দিহান হয়ে উঠেছে। ধনিকতন্ত্রী দেশগুলোর মধ্যে পরস্পর রেষারেষি তো ক্রমে বিপজ্জনক অবস্থায় এসে পৌঁছাচ্ছেই। তাছাড়া প্রত্যেকটি দেশের ভিতরেও বিভিন্ন শ্রেণীগুলোর, শ্রমিক শ্রেণী আর শাসন ব্যবস্থা যাদের করায়ত্ত, সেই ধনিক ও মালিক শ্রেণীর মধ্যে বিরোধ দিন দিন তীব্রতর হয়ে উঠেছে। অতএব বড় বড় দেশগুলোর মধ্যে যুদ্ধ এবং প্রত্যেক দেশের মধ্যে গৃহযুদ্ধ, দুইটি বিপদেরই আশঙ্কা এখন দেখা দিয়েছে। অবস্থা যেখানে অত্যন্ত খারাপ হয়ে উঠেছে, সেইখানে মালিক শ্রেণী মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করে দেখছে শ্রমিক শ্রেণীর অভ্যুদয়কে কোনো মতে ভেঙে চলে দেওয়া যায় কিনা। এদের এই চেষ্টা রূপ গ্রহণ করেছে ফ্যাসিজমে। ফ্যাসিজম দেখা দিচ্ছে সেইখানে যেখানে বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ অতি তীব্র হয়ে উঠেছে। মালিক শ্রেণী এতদিন যে প্রভুত্বের আসনে বসেছিল, সে আসন তার করচ্যুত হবার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধের অতি অল্পদিন পরে ইতালিতে ফ্যাসিজমের প্রথম আবির্ভাব হয়। শ্রমিকরা সেখানে প্রথমে আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল। এমন সময় ফ্যাসিস্ট এসে দেশের নেতৃত্ব গ্রহণ করলো দেশে। তাদের নেতা মুসলিনি, সেই থেকেই তারা দেশের শাসন কর্তৃত্ব অধিকার করে ফেলেছে। ফ্যাসিজম মানে হচ্ছে একেবারে উলঙ্গ এক নায়কত্ব।
প্রজাতন্ত্রের রীতিনীতি সম্বন্ধে এরা খোলাখুলি অবজ্ঞা প্রকাশ করে। ইউরোপের বহু দেশেই ফ্যাসিস্ট রীতিনীতি অল্পবিস্তর ছড়িয়ে পড়েছে। এক নায়ক প্রথাও অনেক জায়গাতে দেখা দিয়েছে। 1933 সনের প্রথম ভাগে জার্মানিতে ফ্যাসিজম জয়লাভ করেছে। 1918 সনে জার্মানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার অবসান হয়েছে। শ্রমিকদের আন্দোলনকে ধ্বংস করবার জন্য বর্বর চন্দ্রনীতির একেবারে চরম প্রয়োগ চলেছে সেখানে। কাজে ইউরোপে এখন ফ্যাসিজম এসে দাঁড়িয়েছে গণতান্ত্রিক ও সাম্যবাদী শক্তিবর্গের মুখোমুখি হয়ে। আর ওদিকে ধনিকতন্ত্রী দেশগুলো পরস্পরের দিকে কটমট করে তাকাচ্ছে, পরস্পরের সঙ্গে যুদ্ধ করবার জন্য তৈরি হচ্ছে। প্রাচুর্য আর দৈন্যের পাশাপাশি অবস্থান, এই অপূর্ব দৃশ্য শুধু ধনিকতন্ত্রের মধ্যেই দেখতে পাওয়া যায়। এদিকে রাশিকৃত খাদ্য পচে যাচ্ছে, একদিকে ফেলে দেওয়া হচ্ছে, এমনকি নষ্ট করে ফেলা হচ্ছে, আর একদিকে মানুষ না খেয়ে শুকিয়ে মরছে। ইউরোপের একটি প্রাচীন দেশ স্পেন মাত্র কয়েক বছর হলো সে নিজেকে প্রজাতন্ত্রে রূপান্তরিত করেছে, তার হাবসবুর্গ বুর্বো বংশীয় রাজাকে দিয়েছে। তারই ইউরোপের এবং পৃথিবীর রাজার সংখ্যাও একজন কমেছে। গত 14 বছরের 3টি প্রধান ঘটনার কথা তোমাকে আমি বলেছি। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা, অর্থনৈতিক ব্যাপারে সমস্ত পৃথিবীতে আমেরিকার প্রভুত্ব প্রতিষ্ঠা এবং তার বর্তমান সংকট, ইউরোপের জটিল পরিস্থিতি। এই সময়কার চতুর্থ এবং বৃহৎ ঘটনা হচ্ছে প্রাচ্য জগতের দেশগুলির পূর্ণ জাগরণ এবং স্বাধীনতা অর্জনের জন্য তাদের উগ্র প্রয়াস। প্রাচ্য জগৎ এবার স্পষ্ট করে জগতের রাজনীতির রাজ্যে এসে পদার্পণ করেছে। এই প্রাচ্য দেশগুলোকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে, যেগুলিকে স্বাধীন দেশ বলে মনে করা হয় আর যেগুলি উপনিবেশ বিশেষ তার জন্য অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশের অধীন। এশিয়া এবং উত্তর আফ্রিকার এইসব দেশ এই জাতীয় চেতনা সবল হয়ে উঠেছে। স্বাধীনতার জন্য এই আকাঙ্ক্ষা ও স্পষ্ট এবং সক্রিয় হয়ে উঠেছে। প্রত্যেক দেশেই বড় বড় আন্দোলন সৃষ্টি করা হয়েছে, অনেক স্থানে বিদ্রোহ হয়েছে পাশ্চাত্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এর বহু দেশকেই সোভিয়েত ইউনিয়ন সরাসরি সাহায্য করেছে। আর তার চেয়েও যেটা বড় কথা, জাতীয় সংগ্রামের সকল মুহূর্তে পিছনে এসে দাঁড়িয়ে এদের মনে সাহস এবং উৎসাহ জুগিয়েছে। একটা জাতির পুনর্জন্ম লাভের সবচেয়ে আশ্চর্য দৃষ্টান্ত দেখালো তুরস্ক। সবাই ভেবেছিল তার একেবারেই অবসান হয়ে গেছে। এর দরুন কৃতিত্ব অনেকখানি মুস্তাফা কামাল পাশার প্রাপ্য। সমস্ত মানুষ, সমস্ত পরিবেশ যখন তার বিরুদ্ধে, তখনও এই বীর নেতা মাথা নত করতে রাজি হননি। নিজের দেশকে শুধু বিদেশির অধীনতা থেকে মুক্তই করেননি তিনি, তাকে সম্পূর্ণ আধুনিক করে তুলেছেন। এমন ভাবে তার সমস্ত চেহারাটাকে বদলে দিয়েছেন যে দেখে আর চেনাই যায় না। সুলতান এবং খলিফা রাজত্বের তিনি বিলোপ সাধন করেছেন। মেয়েদের পর্দা ও অন্যান্য বহু প্রাচীন প্রথাও তুলে দিয়েছেন। এ ব্যাপারে সোভিয়েতের নৈতিক এবং বাস্তব সমর্থন তাকে অনেকখানি সাহায্য করেছিল। ব্রিটিশদের প্রভাব থেকে পারস্য মুক্তি লাভের চেষ্টা করছে, তাকে সোভিয়েত অনেক সাহায্য করেছে। পারস্য একজন দুর্ধর্ষ লোকের আবির্ভাব হয়েছে, তার নাম রেজা খান। এখন তিনি পারস্য রাজা। এই সময় আফগানিস্তানও সম্পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠিত করে নিয়েছে। একমাত্র নিজ আরব ছাড়া আরব অঞ্চলের সমস্ত দেশই বিদেশিদের অধীন। আরবরা সবাই একত্র হয়ে দাবি জানিয়েছে, সে দাবি মেটানো হয়নি। আরব দেশের বৃহত্তর অংশটা স্বাধীন হয়ে গেছে। তার অধীশ্বর হচ্ছেন সুলতান ইবনে সাউদ। ইরাক নামে স্বাধীন নামে, কিন্তু কার্যত সে ব্রিটিশের প্রভাব এবং প্রভুত্বের অধীনে বাস করছে। প্যালেস্টাইন এবং ট্রান্স জর্ডান এই দুটি ক্ষুদ্র রাজ্য ব্রিটিশ ম্যান্ডেট, সিরিয়া ফরাসি ম্যান্ডেট। সিরিয়াতে ফরাসিদের বিরুদ্ধে একটি আশ্চর্যরকম বিদ্রোহ হয়েছিল, সে বিদ্রোহ খানিকটা সফল হয়েছে। মিশরও অনেকবার বিদ্রোহ করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সে দীর্ঘকাল ধরে সংগ্রাম চালাচ্ছে। সে সংগ্রাম আজও চলছে, যদিও নামে এখন তাকে পরাধীন বলা হয়। মিশরে এখন রাজত্ব করছেন একজন রাজা, কার্যত ব্রিটিশদের হাতের পুতুল। উত্তর আফ্রিকার বহু দূর পশ্চিম অঞ্চলে মরক্কো দেশও স্বাধীনতার জন্য বীরের মতো লড়াই করেছিল। তার নেতা ছিলেন আব্দুল করিম। স্পেনীয়দের তিনি দেশ থেকে তাড়িয়েও দিয়েছিলেন, কিন্তু তারপর ফ্রান্সে তার সমস্ত শক্তি নিয়ে যার বিরুদ্ধে অভিযান করলো তাকে একেবারে চূর্ণ করে দিল ফ্রান্স। পৃথিবীর একটা নতুন চেতনা এসেছে। প্রাচ্য জগতের অতি দূরবর্তী দেশগুলিতেও একই সঙ্গে সমস্ত নরনারীর মনকে নাড়া দিয়ে জাগিয়ে তুলেছে। এশিয়া আর আফ্রিকার দেশে দেশে স্বাধীনতা লাভের জন্য এই যুদ্ধগুলি তারই প্রমাণ। এদের মধ্যে আবার দুটি দেশ বিশেষ করে চোখে পড়ে, কারণ পৃথিবীর মধ্যেই এদের স্থান বড়। এরা হচ্ছে চীন আর ভারতবর্ষ। এর কোনো দেশে কোনো প্রগতিমূলক পরিবর্তন ঘটলে তার প্রভাব সমস্ত পৃথিবী জুড়ে বৃহৎ শক্তিগুলোর এই বন্টন ব্যবস্থা রয়েছে তার উপরও গিয়ে পড়ে। পৃথিবীর রাজনীতিতে তার ফলে বিরাট রকম পরিবর্তন না এসে পারে না।
এই জন্য চীন এবং ভারতবর্ষের যে সংগ্রাম চলছে সেটা শুধু দুটি দেশের লোকেদের ঘরোয়া সংগ্রাম নয়, তার চেয়ে ঢের বড় কিছু জিনিস। চীন যদি এই সংগ্রামে জয়ী হয় তবে তার মনে হবে পৃথিবীতে তার আরেকটি বিরাট রাষ্ট্রের আবির্ভাব। বর্তমানে যে তথাকথিত শক্তি সাম্য প্রতিষ্ঠিত হয়েছে তার ফলে তার অনেকখানি ব্যতিক্রম ঘটবে এবং তারই ফলে আবার চীনে এখন সাম্রাজ্যবাদী সে শোষণ চালাচ্ছে সেটাও নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তেমনি আবার ভারতবর্ষ যদি সংগ্রামে জয়লাভ করে তাহলে আরো জগতে একটি বৃহৎ রাষ্ট্রের সৃষ্টি হবে। অন্তত সে বৃহৎ সম্ভাবনা তার মধ্যে নিহিত রয়েছে। তাছাড়া তার প্রত্যক্ষ ফল যেটা সঙ্গে সঙ্গে দেখা যাবে সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান। গত 10 বছরে চীনের ভাগ্যে বহু বিপর্যয় ঘটেছে। কুমিনটাং আবার চীনা কমিউনিস্টের মধ্যে একটা মৈত্রী স্থাপিত হয়েছিল, সেটা ভেঙে গেছে। তারপর থেকে চীনের তুচুন আর ওই রকমের অন্যান্য দস্যু সর্দার দল রূপান্তরিত হয়েছে। গত 2 বছর যাবৎ জাপানিরা বস্তুত চীনের উপরে আক্রমণ চালাচ্ছে, তার কয়েকটি প্রদেশ দখল করে নিয়েছে। এই ঘোষিত যুদ্ধ এখনো চলছে। ইতিমধ্যে আবার চীনের অভ্যন্তরস্থ বহু অঞ্চল কমিউনিস্ট হয়ে গেছে, সেখানে এক প্রকার সোভিয়েত শাসনতন্ত্রই প্রতিষ্ঠিত হয়েছে। ভারতবর্ষে গত 14 বছর অনেক কাণ্ডই ঘটে গেছে। বিশেষ একটি উগ্র এবং অহিংস জাতির সংগ্রামে আবির্ভাব হয়েছে। যুদ্ধের অতি অল্পদিন পরে শাসন ব্যবস্থা এবার বড় বড় সংস্কার করে দেওয়া হবে এই আশায় যখন সকলে উল্লসিত, এমন সময় পাঞ্জাবে সামরিক আইন জারি করা হলো। জালিয়ানওয়ালাবাগ ভয়াবহ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হলো। ভারতের জনসাধারণ এতে ক্ষুব্ধ হয়ে উঠলেন। তুরস্ক এবং খলিফা প্রতি ব্রিটিশদের আচরণ থেকে মুসলমানরা উত্তেজিত হয়েছিল। এর ফলে অসহযোগ আন্দোলন 1920 সাল থেকে 1922 সাল পর্যন্ত এই আন্দোলন চললো। এর নেতা ছিলেন গান্ধীজি। বস্তুত সেই 1920 সন থেকেই আজও পর্যন্ত গান্ধীজি ভারতের জাতীয় সংগ্রামের অবিসংবাদী নেতা হয়ে রয়েছেন। ভারতবর্ষের এটা হচ্ছে গান্ধী যুগ। তিনি যে অহিংস বিদ্রোহী নীতি প্রবর্তন করেছেন তার অভিনবত্ব এবং শক্তি হচ্ছে আমরা পৃথিবীর উৎসব নিতে চেয়ে থাকি। কিছুদিন অপেক্ষাকৃত শান্ত কার্যকলাপ এবং প্রস্তুতির পর 1930 সনে আবার স্বাধীনতা সংগ্রাম শুরু করা হলো। এবার কংগ্রেস স্পষ্ট করে পূর্ণ স্বাধীনতা অর্জনকে তার লক্ষ্য বলে স্বীকার করেছে। তখন থেকেই দেশে আইন অমান্য আন্দোলন চলছে, জেলখানাগুলো মানুষে ভরে গেছে। আরো বহু ব্যাপার করেছে, এর কথা তুমিও জানো। ইতিমধ্যে ব্রিটিশরা যে নীতি অবলম্বন করেছে সেটা হচ্ছে দ্রুত একটা ক্ষুদ্র সংস্কার আয়োজন দেখিয়ে সম্ভব হলে 2-4 জন লোককে হাত করে নেওয়া আর জাতীয় আন্দোলনটাকে একেবারে পিছে গুঁড়ো করে দেওয়া। ব্রহ্মদেশে 1931 সনে বুভুক্ষাক্লিষ্ট কৃষকরা প্রকাণ্ডাকে বিদ্রোহ করেছিল। সে বিদ্রোহ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে। জাভা এবং ইস্ট ইন্ডিজও বিদ্রোহ করেছিল। সামনেও গোলমাল চলছে। শাসন ব্যবস্থার পরিবর্তন খানিকটা হয়েছে, রাজার ক্ষমতা খানিকটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কাজেই দেখছো ফরাসি ইন্দোচীন ও জাতীয় আন্দোলন জেগে উঠছে। কাজেই দেখছো প্রাচ্য জগতের সর্বত্র জাতীয়তাবাদ বিকাশ লাভের পথ খুঁজছে। কোন স্থানে আবার একটুখানি কমিউনিজমের সঙ্গে এসে মিশেছে। এই দুটি মতবাদী সাম্রাজ্যবাদ বিদ্বেষী। তাছাড়া কিন্তু এদের মধ্যে প্রায় কোথাও মিল নেই। সোভিয়েত রাশিয়া তার নিজের মধ্যকার এবং বাইরেরও সমস্ত প্রাচ্য দেশের প্রতি অতি বিজ্ঞজনশীল এবং উদার আচরণ দেখাচ্ছে। এর ফলে আজ অনেক দেশই তার বন্ধু হয়ে দাঁড়িয়েছে, এমনকি বহু অকমিউনিস্ট দেশও। গত কবছরে পৃথিবীতে আরো বহু একটি বৃহৎ ব্যাপার ঘটেছে, হচ্ছে নারীদের মুক্তি। আইন, সমাজ এবং প্রাচীন রীতিনীতির বহু বন্ধনে এতকাল যারা বাধা ছিলেন সে নাগপাশ এখন খুলে পড়েছে। পাশ্চাত্য জগতে এই বন্ধন মোচনের কাছে অনেকখানি এগিয়ে গিয়েছিল যুদ্ধের ধাক্কায়, কিন্তু তুরস্ক থেকে শুরু করে ভারতবর্ষ, চীন প্রত্যেকেই প্রাচ্য জগতের সর্বত্রই নারীরা এখন জেগে উঠছেন। জাতীয় এবং সামাজিক সংস্কারের কাজে প্রকাণ্ড অংশগ্রহণ করেছিলেন। যে যুগে আমরা বাস করছি এই হচ্ছে তার পরিচয়। প্রতিদিনে আমরা সংবাদ পাচ্ছি পৃথিবীতে কত কি পরিবর্তন হচ্ছে, খুব বড় বড় ঘটনা ঘটছে, জাতিতে জাতিতে সংঘর্ষ হচ্ছে। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিজম এবং প্রজাতন্ত্রের মধ্যে বিরোধ করছে। মানুষের দারিদ্র বাড়ছে সর্বহারাজনদের দৈন্য। আবার সবার আগে মানুষ সত্য, আর সবার উপর পড়ছে যুদ্ধের করাল ছায়া। সে যুদ্ধ দিন দিন এই আসন্ন হচ্ছে। ইতিহাসের এটি একটি অতি চাঞ্চল্যময় যুগ। এই যুগে বেঁচে থাকবার এবং এর জীবনযাত্রা অংশগ্রহণ করার মধ্যে একটা আনন্দ আছে। সে অংশগ্রহণ মানে যদি দেরাদুনের জেলখানায় নিঃসঙ্গ জীবনযাপন হয় তবুও। পৃষ্ঠা 689।